আমি হাঁপিয়ে উঠেছিলাম। এত টাকা, এত ক্ষমতা, এত রক্ত, এসবের মাঝে আমার নিজের কোনো জীবন ছিল না। রাতে আমার ঘুম হতো না। আমি শুধু একটা সাধারণ মানুষের জীবন খুঁজছিলাম, যেখানে কেউ আমাকে ভয় পাবে না, কেউ আমাকে স্যালুট দেবে না, যেখানে আমি দিনে ৩০০ টাকা রোজগার করে শান্তিতে ঘুমাতে পারবো। কিন্তু পারলাম কই? ভাগ্যের নির্মম পরিহাস। হাজার হাজার কোটি টাকার মালিক হয়েও এখন আমি ওয়েটারের কাজ করছি। তুমুল বৃষ্টিতে ভিজে একাকার ঢাকার গুলশান অ্যাভিনিউ। রাস্তার পাশে কড়া ব্রেক কষে থামলো একটি কালো রঙের সেডান কার। গাড়ির দরজা খুলে দ্রুত পায়ে ক্যাফে লা ভিস্তা রেস্টুরেন্টের দরজা ঠেলে ভেতরে ঢুকলো রিদা। রিদা রহমান, বয়স 23, দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী প্রয়াত শফিক রহমানের একমাত্র মেয়ে, যার চোখে মুখে এখন রাজ্যের হতাশা আর ক্লান্তি। উফ, ঢাকা শহরে এই জ্যাম আর বৃষ্টি সবকিছু যেন আজকেই আমার পরীক্ষা নিচ্ছে। গুড আফটারনুন ম্যাডাম, আপনি কি একা? আপনাকে কি জানালার পাশে টেবিলটা দেব? না, আমাকে একদম কর্নারের একটা টেবিল দিন, আর 1 কাপ কড়া ব্ল্যাক কফি। কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে, প্লিজ। রিদা কর্নারের একটি টেবিলে বসে নিজের ভেজা চুলগুলো ঠিক করতে করতে ফোন বের করে কল ডায়াল করলো। হ্যালো সাইমা, তুই কোথায়? আমি আর পারলাম না রে, আমি বোধহয় পাগল হয়ে যাব। দোস্ত, আমি তো জ্যামে আটকে আছি বনানীতে। তুই কাঁদছিস কেন? তোর সৎমা আর চাচা কি আবার ঝামেলা করছে? ঝামেলা মানে? ওরা পুরো বাড়ি সাজিয়ে ফেলেছে। আজ রাত 12টার আগে যদি আমি বিয়ে না করি, দাদুর উইলের শর্ত অনুযায়ী 1000 কোটির সব সম্পত্তি এতিমখানায় চলে যাবে। আর এই সুযোগে সৎমা আর চাচা আমাকে ওই লম্পট ক্যারেক্টারলেস সাদমানের সাথে বিয়ে দেওয়ার জন্য কাজী আর মৌলভী ডেকে বসে আছে। কি বলছিস? ওই সাদমান তো একটা জানোয়ার। তুই বাড়ি থেকে বের হলে কিভাবে? আমি পার্লারে আসার নাম করে পালিয়ে এসেছি, কিন্তু এভাবে কতক্ষণ? আমার হাতে মাত্র 8 ঘন্টা সময় আছে। এর মধ্যে আমি একটা ছেলে কোথায় পাবো যে আমাকে এই বিপদ থেকে বাঁচাবে? আমার তো মনে হচ্ছে আমি সুইসাইড করি। মাথা খারাপ করিস না রিদা, তুই একটু শান্ত হ। আমি আসছি, দেখি কিছু একটা করা যায় কিনা। রিদা ফোনটা টেবিলে ছুঁড়ে ফেলে দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে ওঠে। ঠিক তখনই রেস্টুরেন্টের অন্য পাশ থেকে মেয়েদের একটা চেঁচামেচি আর হাসির শব্দে তার মনোযোগ ভাঙে। আশ্চর্য, মানুষ এখানে শান্তিতে একটু কাঁদতেও পারবে না? এত কিসের হইচই এখানে? রিদার নজর যায় রেস্টুরেন্টের মাঝখানের একটি টেবিলের দিকে। সেখানে কয়েকজন হাই সোসাইটির মেয়ে বসে আছে, আর তাদের সামনে দাঁড়িয়ে আছে এক ওয়েটার। তার নাম ফারাবি, বয়স 26। রেস্টুরেন্টে সাধারণ ইউনিফর্ম পরা থাকলেও তার শারীরিক গঠন, তীক্ষ্ণ চোয়াল আর ভরাট পুরুষালী চেহারা যে কোনো হলিউড হিরোকেও হার মানাবে। ভীষণ হ্যান্ডসাম। টেবিলে বসা নীলা নামের একটি মেয়ে বলে, ভাইয়া, আপনি এত সুন্দর কেন? আপনি যখন হাসেন আমার মনে হয় আমি অজ্ঞান হয়ে যাব। আপনি প্লিজ আমাকে 1 গ্লাস পানি দিন, আমার হাত কাঁপছে। ম্যাডাম, আপনি শান্ত হন, আমি পানি দিচ্ছি। কফিটা কি আরেকটু গরম করে আনবো? না না, আপনি শুধু এখানেই দাঁড়িয়ে থাকুন। আপনি চলে গেলে আমার কান্না পাবে। নীলার পাশে বসা তার বান্ধবী তুলি নীলার হাত ধরে ধমক দিয়ে বলে, আহ নীলা, তুই একটু চুপ করবি? মানুষ দেখছে তো। দেখুন না, আমার তাতে কি? ওয়েটার ভাইয়া, আপনি ওর কথায় কান দেবেন না প্লিজ। ও একটু ইমোশনাল। জি ম্যাডাম, ইটস ওকে, কোনো সমস্যা নেই। বলেই তুলি চোখ বড় করে ফারাবিকে পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে দেখে নেয়। আচ্ছা, আপনার নাম কি? ফারাবি ম্যাডাম। ফারাবি, নাইস নেম। বাই দ্য ওয়ে, আপনি কি মডেলিং করেন? জি না ম্যাডাম। সিরিয়াসলি করেন না? মানে আপনার যে লুকস আর হাইট। আমি গরিব মানুষ ম্যাডাম, এখানে ওয়েটারের কাজ করে পেট চালাই। ওসব মডেলিং আমার জন্য না। ফারাবি যখন কফির মগটা তুলির দিকে এগিয়ে দিচ্ছিল, তখন তুলি ইচ্ছে করে নিজের হাতটা ফারাবির হাতের ওপর ফেলে মগটা ধাক্কা দেয়। গরম কফি ফারাবির সাদা শার্টে ছিটকে পড়ে। ও মাই গড, আই এম সো সরি ফারাবি, আমি আসলে খেয়াল করিনি। দাঁড়ান, আমি টিস্যু দিয়ে মুছে দিচ্ছি।
তুলি দ্রুত টিস্যু নিয়ে ফারাবির বুকে হাত বুলিয়ে মোছার বাহানায় তাকে ছোঁয়ার চেষ্টা করে। ফারাবি খুব ভদ্রভাবে এক পা পিছিয়ে গিয়ে যায়। ইটস ওকে ম্যাডাম, কোনো সমস্যা নেই। আমি ভেতরে গিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আপনার কফি এনজয় করুন। ফারাবি শান্ত পায়ে সেখান থেকে স্টাফ রুমের দিকে চলে যায় আর মেয়েগুলো মুগ্ধ দৃষ্টিতে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। রিদা দূর থেকে পুরো ব্যাপারটা দেখে হতবাক হয়ে যায়। কি অদ্ভুত, একটা সামান্য ওয়েটারের জন্য এই মেয়েগুলোর এত পাগলামি। তবে ছেলেটাকে দেখতে সত্যিই আনরিয়েল লাগছে। ওর বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন, কোনো কিছুই তো ওয়েটারের মতো না। হঠাৎ রিদার মাথায় একটা বিদ্যুৎ চমকের মতো আইডিয়া আসে। সে তার দাদুর উইলের কথা ভাবে, যেখানে বলা আছে তাকে একজন মুসলিম ছেলেকে বিয়ে করতে হবে। ছেলের স্ট্যাটাস নিয়ে কোনো শর্ত নেই। ওয়েট, ছেলেটা তো গরিব, মাত্র বলল ওয়েটারের কাজ করে। আমি যদি ওকে টাকার লোভ দেখাই, ও তো রাজি হয়ে যেতে পারে। হ্যাঁ, সাদমানের মতো একটা জানোয়ারের গলায় ঝোলার চেয়ে এই গরিব ওয়েটারকে বিয়ে করা হাজার গুণে ভালো। অন্তত ওকে টাকা দিয়ে কন্ট্রোল করা যাবে। রিদা আর এক মুহূর্ত দেরি না করে ওয়েটারকে বিল পে করে সোজা রেস্টুরেন্টের পেছনে স্টাফ এরিয়ার দিকে হাঁটা শুরু করে। রিদা স্টাফদের জন্য নির্ধারিত সরু গলি পেরিয়ে ব্যাকইয়ার্ডে পৌঁছায়। ফারাবি তার ভেজা শার্ট বদলে একটা সাধারণ টি শার্ট পরে ব্যাকইয়ার্ডের একটা টুলে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছিল। রিদা গিয়ে তার সামনে দাঁড়ায়। এক্সকিউজ মি। ফারাবি চমকে ওঠার ভান করে দ্রুত চায়ের কাপটা নামিয়ে রেখে বসা থেকে উঠে দাঁড়ায়। জি ম্যাডাম, আমাকে ডাকছিলেন? হ্যাঁ, তোমার সাথে কথা আছে। কোনো সমস্যা হয়েছে ম্যাডাম? ভেতরের সার্ভিস কি ভালো ছিল না? না, সার্ভিসে কোনো সমস্যা নেই। না মানে, আমার শার্টে কফি পড়েছিল তো, তাই বদলাতে এসেছিলাম। আমার কি কোনো ভুল হয়েছে? বললাম তো, সার্ভিসে কোনো সমস্যা নেই। আমি তোমার সাথে পার্সোনালি কিছু কথা বলতে এসেছি। পার্সোনালি? আমার সাথে? হ্যাঁ, এবং খুব ইম্পর্ট্যান্ট কথা। ম্যাডাম, আমি তো সামান্য ওয়েটার, আমার সাথে আপনার কি এমন ইম্পর্টেন্ট কথা থাকতে পারে? আমি কি কোনো ভুল করেছি? বিল কি বেশি এসেছে? বিশ্বাস করেন ম্যাডাম, আমি 2 টাকাও চুরি করিনি। তুমি একটু চুপ করবে? এত কথা কেন বলছো? আমি এখানে তোমার নামে কমপ্লেন করতে আসিনি। আমি তোমাকে একটা অফার দিতে এসেছি। অফার? মানে আমাকে মডেলিংয়ের অফার দেবেন? ম্যাডাম, ওই ভেতরের মেয়েগুলোও বলছিল, কিন্তু আমার তো ওসব করার যোগ্যতা নেই। আমি গরিব মানুষ, দিনে 300 টাকা রোজগার করি। বাড্ডায় একটা টিফিন রুমে 3 জনের সাথে গাদাগাদি করে থাকি। আমাদেরও সব মডেলিং হবে না। স্টপ ইট। আমি তোমাকে মডেলিংয়ের অফার দিচ্ছি না। আমি তোমাকে বিয়ে করতে চাই। কথাটা শোনার পর ফারাবির চোখ এমনভাবে বড় বড় হয়ে যায় যেন সে এইমাত্র ভূত দেখেছে। সে কয়েক কদম পিছিয়ে গিয়ে একটা খালি ক্রেটের সাথে ধাক্কা খায়। কি কি বলছেন ম্যাডাম? বিয়ে? আমাকে? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনি আমার সাথে মজা করছেন? দেখেন ম্যাডাম, গরিব মানুষের সাথে এসব নিয়ে মজা করবেন না। আমার হার্ট দুর্বল। আমি কোনো মজা করছি না, আমি সিরিয়াস। আজ রাত 12টার আগে আমাকে বিয়ে করতে হবে, না হলে আমার বিশাল ক্ষতি হয়ে যাবে। আমার পরিবার আমাকে একটা বাজে ছেলের সাথে বিয়ে দিতে চাইছে। আমি সেটা থেকে বাঁচতে চাই। তো আমি কি করব ম্যাডাম? আমি তো আপনাকে বাঁচানোর জন্য সুপারম্যান না। আমি ওয়েটার ফারাবি। আপনি বড় লোকের মেয়ে, গুলশান বনানীতে থাকেন, আর আমি থাকি বড্ডার বস্তিতে। কাল রাতে বৃষ্টিতে আমার রুমের ছাদ দিয়ে পানি পড়ছে। সারা রাত বালতি ধরে বসেছিলাম। আমি বউকে কোথায় রাখবো? বালতির ভেতরে? ফারাবির এই অভাবের গল্প শুনে হৃদার মনে একটু মায়াও হয়, আবার হাসিও পায়, কিন্তু সে নিজেকে শক্ত রাখে। তোমাকে আমাকে খাওয়াতে বা পড়াতে হবে না। এটা একটা ফেক ম্যারেজ, মানে কন্ট্রাক্ট ম্যারেজ। তুমি শুধু কাগজে কলমে আমার স্বামী থাকবে, আর একই বাড়িতে থাকবো, কিন্তু আলাদা রুমে। তুমি আমার গায়ে হাত দেওয়ার কোনো অধিকার পাবে না। কিন্তু ম্যাডাম, এই ফেক বিয়ে করে আমার লাভ কি? আমার তো এমনিতেই চাকরির টানাটানি। ম্যানেজার সাহেব আজকে কপি ফেলার জন্য আমার 50 টাকা কেটে নিয়েছে। আমার তো নিজেরই চলার উপায় নেই। আমি তোমাকে মাসে 1 লাখ টাকা স্যালারি দেব, আর এই কন্ট্রাক্ট হবে মাত্র 6 মাসের জন্য। 6 মাস পর আমরা ডিভোর্স নিয়ে নেব।
আর আমি তোমাকে একসাথে আরও 10 লাখ টাকা বোনাস দিয়ে দেব। তোমার সারা জীবনের অভাব দূর হয়ে যাবে। তুমি কি রাজি? 1 লাখ টাকার কথা শুনে ফারাবি এমন একটা ভান করলো যেন তার নিঃশ্বাস আটকে গেছে। সে বুকে হাত দিয়ে লম্বা করে শ্বাস নেয়। 1 লাখ টাকা মাসে? ম্যাডাম, আপনি সত্যি বলছেন তো, নাকি পরে বলবেন আরে ফারাবি আমি তো মজা করছিলাম? আমি বিজনেসম্যানের মেয়ে, আমি কথার খেলাপ করি না। তুমি রাজি কিনা সেটা বলো। আমার হাতে একদম সময় নেই, আমাকে এখনই কাজে অফিসে যেতে হবে। কিন্তু ম্যাডাম, আপনার ফ্যামিলির লোকজন যদি আমাকে মেরে ফেলে? মেরে ফেলবে কেন? তুমি কি চুরি করতে চাচ্ছ নাকি আমার বাড়িতে? না মানে, আমি তো শুনেছি বড় লোকদের অনেক বডিগার্ড থাকে। তো বডিগার্ড থাকলে কি হয়েছে? তারা তো গরিব ছেলেদের ধরে পিটিয়ে হাড্ডি ভেঙে দেয় ম্যাডাম। আমার কিছু হয়ে গেলে গ্রামে থাকা আমার মাকে কে দেখবে? কেউ তোমার হাড্ডি ভাঙবে না, আমি আছি তো। আপনি বাঁচাতে পারবেন তো ম্যাডাম? আমি কিন্তু খুব দুর্বল মানুষ, মায়ের ধার খাইতে পারুম না। বললাম তো কেউ কিছু করবে না। আমার স্বামী হওয়ার পর আমার পরিবারের কারো সাহস হবে না তোমার গায়ে হাত তোলার, বুঝতে পেরেছো? জি ম্যাডাম, কিন্তু আমার এই ছেঁড়া শার্ট আর সস্তা প্যান্ট দেখে তো ওনারা এমনি পুলিশ ডাকবে। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি তোমাকে কিছু ভালো জামা কাপড় কিনে দেব। দামি জামা কাপড়? আচ্ছা, তারপর সেখানে আমার কাজ কি হবে? কোনো কাজ নেই, তুমি শুধু চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে থাকবে, আর আমি যা বলবো তাতে সায় দেবে। এর বাইরে একটা কথাও বলবে না, ব্যাস। ফারাবি অনেকক্ষণ ভাবার ভান করে বলে, ঠিক আছে ম্যাডাম, চুপ থাকবো। আর 1 লাখ টাকা যখন বলছেন তখন রাজি। তবে ম্যাডাম, একটা কথা ছিল। কি কথা? তাড়াতাড়ি বলো। মানে, প্রথম মাসের স্যালারিটা কি একটু অ্যাডভান্স পাওয়া যাবে? আমার মেসে গত 2 মাসের ভাড়া বাকি। মালিক বলেছে আজ টাকা না দিলে মালপত্র রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। হৃদা ব্যাগ থেকে একটা চেক বই বের করে। এই নাও, এখানে 2 লাখ টাকা চেক আছে। 1 লাখ অ্যাডভান্স আর বাকি 1 লাখ তোমার শপিংয়ের জন্য। এখন চলো আমার সাথে, আমার গাড়ি বাইরে অপেক্ষা করছে। জি ম্যাডাম, আমি এখনই আসছি। শুধু ম্যানেজার সাহেবকে বলে আসি যে আমি চাকরি ছেড়ে দিয়েছি। তাড়াতাড়ি এসো, আমি গাড়িতে ওয়েট করছি। হৃদা হনহন করে সেখান থেকে হেঁটে গাড়ির দিকে চলে যায়। হৃদা আড়াল হতেই ফারাবির মুখের সেই কাঁচুমাচু ভীতু আর গরিব ওয়েটারের এক্সপ্রেশনটা নিমেষে গায়েব হয়ে যায়। ফারাবি সোজা হয়ে দাঁড়ায়, তার মেরুদণ্ড টান টান। হাতে ধরা 2 লাখ টাকার চেকটার দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক ভয়ঙ্কর শীতল আর রহস্যময় হাসি। তার চোখের দৃষ্টি এখন আর কোনো সাধারণ মানুষের নয়, বরং এমন একজনের যে পুরো পরিস্থিতিটা নিজের হাতের মুঠোয় নিয়ে খেলছে। ম্যাডাম রিদা রহমান, আপনি আমাকে কিনেছেন ভেবে খুব খুশি, তাই না? কিন্তু আপনি জানেন না আপনি এইমাত্র কাকে নিজের ঘরে টেনে নিয়ে যাচ্ছেন। খেলা তো শুরু হলো। ফারাবি পকেট থেকে একটা দামি স্মার্টফোন বের করে স্ক্রিনে একটা মাত্র টেক্সট টাইপ করে। দ্য এন্ট্রি ইজ সিকিউর। মেসেজটা সেন্ড করে সে ফোনটা পকেটে ঢুকিয়ে শান্ত পায়ে হৃদার গাড়ির দিকে এগিয়ে যায়। আকাশ থেকে তখন আবার টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে, যেন এক নতুন ঝড়ের পূর্বাভাস। বিকেল গড়িয়ে তখন সন্ধ্যা। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে কাজী অফিস বিয়ে পড়ানো, আর সেখান থেকে বসুন্ধরা শপিং মলে তাড়াহুড়ো করে ফারাবির জন্য একটা কালো রঙের ফর্মাল স্যুট কেনা। সব মিলিয়ে এই কয়েক ঘন্টা হৃদার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে। এখন রাত 8টা। ধানমন্ডির 27 নম্বরে হৃদাদের বিশাল মেনশনের সামনে এসে থামলো হৃদার গাড়ি। চারপাশটা রঙিন আলোয় সাজানো, ভেতরে হালকা বিয়ের সানায় সুর বাজছে। গাড়ির ভেতরে এসি চললেও ফারাবি বারবার টিস্যু দিয়ে কপাল মুছছে। তার পরনে এখন বসুন্ধরা মল থেকে কেনা ফিটিং কালো স্যুট। এত ঘামছো কেন তুমি? ম্যাডাম, আমার খুব ভয় করছে। ভয়ের কি আছে, বিয়ে তো করেই ফেলেছি। কাবিননামা আমার ব্যাগে। না মানে, আপনার বাড়িটা তো বঙ্গভবনের মতো বড়, ভেতরে তো অনেক বডিগার্ড দেখলাম। এরা যদি আমার ধরে পিটায়? তোমাকে কেউ কিচ্ছু করবে না, তুমি শুধু আমার হাত শক্ত করে ধরে রাখবে। আর মনে রাখবে, তুমি এখন ওয়েটার ফারাবি নও, তুমি আমার স্বামী। জি জি ম্যাডাম, কিন্তু ওরা যদি আমার পরিচয় জিজ্ঞেস করে? বলবে তুমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করো, ব্যাস। এর বেশি একটাও কথা না। আচ্ছা ম্যাডাম, আমি একদম চুপ থাকবো।
হৃদা গাড়ি থেকে নেমে ফারাবির হাত ধরে মেনশনের বিশাল ড্রয়িং রুমে প্রবেশ করে। ড্রয়িং রুম ভর্তি মেহমান। হৃদার সৎমা সেলিনা, বয়স 45, তীক্ষ্ণ মেজাজের মহিলা, এবং চাচা আসাফ রহমান, বয়স 50, কুটিল স্বভাবের মানুষ। তিনি সোফায় বসে কার সাথে যেন হাসি মুখে কথা বলছিল। সেলিনা হৃদাকে দেখে উঠে দাঁড়িয়ে বলেন, এই মেয়ে, তুই সারাদিন কোথায় ছিলি? আর তোর পরনে এই সাধারণ সালোয়ার কামিজ কেন? পার্লারে যাসনি? আমার পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না ছোট মা। প্রয়োজন ছিল না মানে? কাজী সাহেব বসে আছে, সাদমানও রেডি হয়ে আছে। ঠিক তখনই ভিড় ঠেলে এগিয়ে আসে সাদমান। শহরের নামকরা শিল্পপতির বকে যাওয়া ছেলে, যার নামে নারী কেলেঙ্কারির অভাব নেই। পরনে দামি শেরওয়ানি। আরে আমার হবু বউ তো এমনিতেই সুন্দর, মেকআপের কি দরকার? চলো হৃদা, আর দেরি করে লাভ নেই। তোমার সাথে আমার কোনো বিয়ে হচ্ছে না সাদমান। মানে কি বলছো এসব? হাবল তাবল। এই রিদা, মাথা কি খারাপ হয়ে গেছে তোর? দাদুর উইলের কথা ভুলে গেছিস? আজ রাত 12টার আগে বিয়ে না করলে সব সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। হৃদা ফারাবির হাতটা শক্ত করে ধরে সবার সামনে এনে বলে, আমি দাদুর উইলের কথা ভুলিনি ছোট মা, তাই আমি বিয়ে করেই ফেলেছি। এটা হলো ফারাবি, আমার স্বামী। হৃদার কথায় পুরো ড্রয়িং রুমে যেন একটা শক্তিশালী বোমা ফাটলো। পিনপতন নীরবতা নেমে আসে চারদিকে। কি বললি তুই? বিয়ে করেছিস? হ্যাঁ চাচা, ইসলামিক শরীয়ত মেনে কাজী অফিসে রেজিস্ট্রি করে আমি ফারাবিকে বিয়ে করেছি। কে এই ফকির নির্বলা? একে তো আমি এর আগে কোনোদিন এই সোসাইটিতে দেখিনি। স্যার, আমি ফকিন্নির পোলা না, আমার নাম ফারাবি। সেলিনা ফারাবিকে পা থেকে মাথা পর্যন্ত দেখে তাচ্ছিল্য করে বলে, সোটটা তো মনে হচ্ছে 2 ঘন্টা আগে কেনা। তুই করিস কি রে ছেলে? তোর ব্যাকগ্রাউন্ড কি? জি, আমি আমি একটা প্রাইভেট কোম্পানিতে। ওর ব্যাকগ্রাউন্ড দিয়ে তোমাদের কোনো কাজ নেই ছোট মা। ও আমার লিগ্যাল হাজব্যান্ড, এটাই ওর সবচেয়ে বড় পরিচয়। অসম্ভব, এই বিয়ে আমরা মানি না। একটা রাস্তার ভিখারিকে তুই বাড়ির জামাই করবি? সম্পত্তির লোভে তুই এত নিচে নামলি? সম্পত্তি তো তোমরাও গিলতে চেয়েছিলে চাচা। সাদমানের মতো একটা ক্যারেক্টারলেস ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে এই কোম্পানির শেয়ার তোমরা হাতিয়ে নিতে চেয়েছিলে। আমি কিছু বুঝি না ভেবেছো? হৃদা, মুখ সামলে কথা বলো। আর এই রাস্তার কুকুরটাকে আমি এক্ষুনি পুলিশে দিচ্ছি। আরে স্যার, পুলিশ কেন ডাকবেন? আমি তো কোনো চুরি করি নাই। ম্যাডাম নিজে আমার এটা এনে কাজী অফিসে নিয়ে গেছে। ফারাবি, তুমি চুপ করো। জি ম্যাডাম, চুপ করলাম। তোর এত বড় শাস্তি, আমার মুখের গ্লাস কেড়ে নিস? আজ তোর হাড্ডি আমি একটা একটা করে ভাঙবো। সাদমান প্রচণ্ড রাগে ফারাবির গালে সজোরে চড় মারার জন্য হাত তোলে। হৃদা ভয়ে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু ফারাবি এমন নিখুঁত আর অবিশ্বাস্য ক্ষিপ্রতার সাথে একটু বাঁকা হয়ে নিচু হয়, যেন সে আগে থেকে জানতো সাদমানের হাত কোথা দিয়ে আসবে। সাদমানের হাত বাতাসে শূন্যে আঘাত করে, আর নিজের শরীরের ভার সামলাতে না পেরে সে সরাসরি সামনের কাঁচের সেন্ট্রাল টেবিলের ওপর মুখ থুবড়ে পড়ে। ও মা, সাদমান বাবা, তুই ঠিক আছিস? আরে স্যার, আপনি হঠাৎ এমন পা পিছলে পড়ে গেলেন কেন? ফ্লোর কি ভেজা ছিল? দাঁড়ান, আমি তুলে দিচ্ছি। ডোন্ট টাচ মি ইউ বাস্টার্ড। স্যার, আমি তো শুধু সাহায্য করতে চাইছিলাম। গার্ডস, এই ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও বাড়ি থেকে। খবরদার, কেউ এক পা এগোবে না। এই বাড়ির 50% শেয়ার এখন আমার লিগ্যাল রাইটস। ফারাবি এই বাড়ির জামাই। কেউ যদি ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, আমি কাল সকালেই সবাইকে কোর্টে টেনে নিয়ে যাব। হৃদার হুমকিতে গার্ডরা থমকে দাঁড়ায়। আসাব এবং সেলিনা রাগে ফুঁসতে থাকে, কিন্তু লিগ্যাল ঝামেলার ভয়ে কিছু বলতে পারে না। হৃদা ফারাবির হাত ধরে বলে, চলো ফারাবি, আমরা উপরে যাচ্ছি। জি ম্যাডাম, কিন্তু ওনারা যে রাগ করলো। হৃদা ফারাবির হাত ধরে সিঁড়ি বেয়ে দোতলার দিকে উঠে যায়। ড্রয়িং রুমে সাদমান নাক চেপে ধরে রাগে কাঁপতে থাকে। এই ভিখারি বাচ্চাকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো, দেখে নিস তোরা। রাত 11টা। মেনশনের দোতলায় হৃদার বিশাল বেডরুম। রুমে ঢুকে হৃদা দরজা লক করে দেয়, তারপর ক্লান্তিতে সোফায় ধপ করে বসে পড়ে। উফ, ফাইনালি শান্তি। ফারাবি ঘরের চারপাশে তাকাতে তাকাতে বলে,
ম্যাডাম, ঘরটা তো আমার বস্তির পুরো গলির চেয়েও বড়। শোনো ফারাবি, তুমি খুব ভালো অ্যাক্টিং করেছো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিয়ে কি হবে ম্যাডাম? আমি তো ভয়ে শেষ হয়ে গেছিলাম। ওই লোকটা তো আমার মেরেই ফেলতো। ভাগ্যিস তুমি নিচু হয়ে গিয়েছিলে, নইলে চরটা তোমার গালেই পড়তো। জি ম্যাডাম, আল্লাহ বাঁচাইছে। আচ্ছা ম্যাডাম, আমি কি এই সোফায় বসবো? হ্যাঁ বসো, আর শোনো, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি ওয়াশরুম থেকে আসছি। জি ম্যাডাম। হৃদা আলমারি থেকে নিজের একটা সাধারণ সুতির 3 পিস বের করে ওয়াশরুমে ঢুকে যায়। প্রায় 20 মিনিট পর হৃদা ফ্রেশ হয়ে ভেজা চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। কিন্তু রুমে চোখ পড়তে হৃদার পা যেন ফ্লোরের সাথে আটকে যায়। তার হাতের তোয়ালেটা খসে পড়ার উপক্রম হয়। ফারাবি সোফায় বসে আছে, কিন্তু তার গায়ে শার্ট নেই, শুধু কালো প্যান্টটা পরা। ফারাবির শরীরের গঠন কোনো সাধারণ ওয়েটারের মতো নয়। জিমের মডেলদের মতো 6 প্যাক অ্যাপস, চওড়া বুক আর কাঁধের পেশিগুলো অসম্ভব পুরুষালী। সবচেয়ে অবাক করা বিষয় হলো তার বুকে আর কাঁধের কাছে কয়েকটা পুরনো গভীর কাটার দাগ। ফারাবি, তুমি তুমি শার্ট খুলে বসে আছো কেন? সরি ম্যাডাম, আসলে ওই নতুন স্যুটটা পরে এতক্ষণ ছিলাম তো, খুব গরম লাগতেছিল, তাই একটু বাতাস খাইতেছিলাম। তো এসি অন করে নিতে পারতে। আর তোমার শরীরে ওগুলো কিসের দাগ? দাগ? ও, ওইটা ছোটবেলায় গ্রামে গাছ থেকে পড়ে গিয়ে লোহায় কেটে গেছিল ম্যাডাম। গরিব মানুষ তো, ভালো চিকিৎসা পাই নাই, তাই দাগ থেকে গেছে। গাছ থেকে পড়ে এত নিখুঁত দাগ হয়? মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে কেটেছে। হতে পারে ম্যাডাম, ছোটবেলার কথা তো ঠিক মনে নেই। আপনি কি মাইন্ড করছেন ম্যাডাম? আমি আর শার্ট খুলবো না, এই যে পরে নিলাম। ইটস ওকে, কিন্তু এরপর থেকে খেয়াল রেখো, আমরা একই রুমে থাকবো ঠিকই, কিন্তু আমাদের মধ্যে কোনো পার্সোনাল রিলেশন নেই। আমি জানি ম্যাডাম, আপনি তো আমাকে টাকা দিয়ে কিনেছেন। আমার কি অত সাহস আছে আপনার দিকে তাকানোর? আমি তোমাকে কিনিনি ফারাবি, এটা একটা মিউচুয়াল কন্ট্রাক্ট। আচ্ছা শোনো, তুমি ওই বড় কাউচটায় ঘুমাও, আমি বিছানায় ঘুমাবো। না ম্যাডাম, কাউচটা অনেক দামি মনে হচ্ছে। আমি ফ্লোরেই ঘুমাতে পারবো, আমার তো ফ্লোরে ঘুমাইয়া অভ্যাস। ফারাবি, ফ্লোরে কেন ঘুমাবে? এখানে অনেকগুলো এক্সট্রা বালিশ আর কম্বল আছে, কাউচে ঘুমিয়ে পড়ো। জি আচ্ছা ম্যাডাম। ফারাবি আর কিছু না বলে গিয়ে শুয়ে পড়ে। রাত গভীর হয়, বাইরে ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। হৃদা সারাদিনের ক্লান্তিতে গভীর ঘুমে আচ্ছন্ন। রাত 2:30 হঠাৎ হৃদার ঘুম ভেঙে যায়। গলাটা খুব শুকিয়ে আছে। সে পানি খাওয়ার জন্য সাইড টেবিলের দিকে হাত বাড়ায়, কিন্তু জগটা খালি। পানিও নেই, ধুর। হৃদা বিছানা থেকে নামতে গিয়ে হঠাৎ খেয়াল করে কাউচে ফারাবি নেই। সে ভুরু কুঁচকে ঘরের এদিক ওদিক তাকায়। হঠাৎ তার কানে খুব নিচু কিন্তু অসম্ভব ভারী আর গম্ভীর একটা কণ্ঠস্বর ভেসে আসে। কণ্ঠটা আসছে ব্যালকনি থেকে। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না রনি। জারিফের ওই কার্গোটা আজ রাতের মধ্যে পোর্টে ব্লক হওয়া চাই। ফারাবি, ও কার সাথে কথা বলছে এত রাতে? আর ওর গলার আওয়াজটা এমন শোনাচ্ছে কেন? ইফ দে ট্রাই টু রেজিস্ট, শুট দ্যাম অন সাইট। একটা ইঁদুরও যেন ওই পোর্ট থেকে জ্যান্ত বের হতে না পারে। এম্পেরর যা বলে সেটাই ফাইনাল। ক্লিয়ার? হৃদার বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। সুরতেম অন সাইট, এম্পেরর, এসব কি বলছে সাধারণ ওইটার ছেলেটা? হৃদা আর দাঁড়িয়ে থাকতে না পেরে খুব সাবধানে পা টিপে টিপে ব্যালকনির স্লাইডিং দরজার কাছে যায়। ফারাবি। হৃদার ডাক শোনা মাত্র ফারাবির শরীর 1 সেকেন্ডের ভগ্নাংশের জন্য শক্ত হয়ে যায়, কিন্তু পর মুহূর্তেই সে ফোনটা পকেটে ঢুকিয়ে পেছনে ঘোরে। তার সেই ভয়ঙ্কর শাসকের বডি ল্যাঙ্গুয়েজ নিমেষে গায়েব। আবার সেই আগের ভীতু কাচুমাচু ফারাবি। জি ম্যাডাম, আপনি ডাকছেন? তুমি এত রাতে ব্যালকনিতে কি করছো? আর কার সাথে কথা বলছিলে তুমি? আর বললেন না ম্যাডাম, আমার ওই মেসের মালিক রনি ভাই ফোন দিয়েছিল। মেসের মালিক এত রাতে? জি ম্যাডাম, ওই যে ভাড়ার টাকা বাকি ছিল না, ব্যাটায় রাত 2টার সময় মেসে গিয়ে আমার মালপত্র রাস্তায় ফেলে দিছে। আমি তারে অনেক রিকোয়েস্ট করলাম, বললাম ভাই কাল সকালে টাকা দিয়ে দিব, কিন্তু সে কোনো কথাই শুনতেছে না ম্যাডাম। কিন্তু আমি তো তোমাকে স্পষ্ট শুনতে পেলাম, তুমি বলছো সুরতেম আর কি সব পোর্ট টোট বলছিলে। শুট? আমি?
আরে ম্যাডাম, আমি বলছিলাম পুট দ্যাম ইন সাইট, মানে আমার মালপত্রগুলো যেন ভেতরে রাখে। আর পোর্ট না ম্যাডাম, বলছিলাম বোর্ড, মানে আমার কাঠের বোর্ডটা যেন না ভাঙে। আপনি বোধহয় ঘুমের ঘুরে ভুল শুনছেন ম্যাডাম। ফারাবির কথাগুলো এত সুন্দরভাবে মিলে গেল যে রিদা এক মুহূর্তের জন্য কনফিউজড হয়ে যায়। সে নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। তুমি শিওর তুমি এসব বলছিলে? আল্লাহর কসম ম্যাডাম, আমি গরিব মানুষ, বন্দুকের গুলি তো দূর, একটা পটকা ফুটলেও আমি ভয়ে লাফ দিয়ে উঠি। আমি কেমনে শ্যুট করার কথা কমু? ওকে ফাইন, আমি হয়তো ভুল শুনেছি, কিন্তু এত রাতে আর কথা বলো না। কাল সকালে তাকে টাকা পাঠিয়ে দিও। জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম, আমি এখনই শুয়ে পড়তেছি। রিদা ঘুরে আবার বিছানার দিকে চলে যায়, কিন্তু তার মনের ভেতর সন্দেহের একটা ছোট্ট বীজ ঠিকই রয়ে গেছে। রিদা ঘুমিয়ে পড়ার পর ফারাবি ব্যালকনির গ্রিলে হাত রেখে অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। তার ঠোঁটের কোণে আবারও ফুটে ওঠে সেই রহস্যময় শীতল হাসি। নিজের মনে ফিসফিস করে, ইউ আর স্মার্ট হৃদা, বাট নট স্মার্ট এনাফ টু ক্যাচ দ্য এম্পারার। বিয়ের পরের দিন সকালের নাস্তার টেবিলে চাচা আসাফ এবং সৎমা সেলিনার বাঁকা কথা আর অপমানে পরিবেশটা বেশ ভারী ছিল। রিদা সিদ্ধান্ত নেয় এই সাধারণ ওয়েটারের পোশাক আর হাবভাব বদলে তাকে অন্তত এমন একটা লুক দেবে যেন কেউ তাকে নিয়ে হাসাহাসি করার সাহস না পায়। সকাল 11টায় ঢাকা যমুনা ফিউচার পার্কের বিশাল গ্রাউন্ড ফ্লোরে ফারাবিকে নিয়ে প্রবেশ করে রিদা। ফারাবি চারিদিকে এমনভাবে তাকাচ্ছে যেন সে জীবনে প্রথমবার এত বড় কোনো বিল্ডিং দেখছে। তার হাঁটার স্টাইল একদম কাঁচুমাচু। ইয়া আল্লাহ, ম্যাডাম এইটা শপিং মল নাকি কোনো রাজার দরবার? এত বড় বিল্ডিং তো আমি জিন্দেগিতে কখনো দেখি নাই। আস্তে কথা বলো ফারাবি, মানুষ দেখছে। আর তুমি এত হাঁ করে উপরের দিকে তাকিয়ে আছো কেন? না ম্যাডাম, মানে এসিটা এত ঠান্ডা, আমার তো এখনই সর্দি লাইগা যাইবে মনে হচ্ছে। আমরা কি ফুটপাথ থেকে শপিং করতে পারতাম না? ফুটপাত? তুমি রিদা রহমানের স্বামী আর তুমি ফুটপাত থেকে শপিং করবে? চুপচাপ আমার সাথে চলো। রিদা ফারাবিকে নিয়ে এসকেলেটরের দিকে এগোয়। ফারাবি এমন ভান করে যেন সে চলন্ত সিঁড়িতে পা দিতে ভয় পাচ্ছে। ফারাবি সিঁড়ির সামনে থমকে দাঁড়িয়ে বলে, ম্যাডাম এই সিঁড়ি তো নিজে নিজেই চলতেছে, আমি কেমনে উঠুম যদি পইরা যাই? উফ, ভয় নেই, আমার হাত শক্ত করে ধরো আর পা দাও। রিদার হাত ধরে ফারাবি সিঁড়িতে ওঠে। ঠিক তখনই উল্টো দিকের ডাউন এসকেলেটরে আসা একটি মেয়ে নজর পড়ে ফারাবির উপর। ফারাবির পরনে একটা সাধারণ শার্ট থাকলেও তার জিম করা ফিগার আর ধারালো চোখের চাহনি মেয়েটিকে এতটাই মুগ্ধ করে যে মেয়েটি হাঁ করে তাকিয়ে থাকে। মেয়েটি বন্ধুর দিকে ফিরে বলে, দোস্ত দেখ দেখ কি হ্যান্ডসাম একটা ছেলে। ফারাবির দিকে তাকিয়ে থাকতে গিয়ে মেয়েটি সিঁড়ির শেষ ধাপে খেয়াল না করে হোঁচট খেয়ে ধপাস করে পড়ে যায়। আরে ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? রিদা ফারাবির হাতটা আরো শক্ত করে ধরে টেনে কটমট করে তাকিয়ে থাকে, বলে, তুমি ওদিকে কোথায় তাকাচ্ছ? সোজা তাকাও। মেয়েদের ঢঙের কোনো অভাব নেই এই শহরে। না মানে বেচারি তো পইরা গেল। পড়ুক, তোমার এত দরদ কিসের? চলো। রিদা ফারাবিকে নিয়ে মলের সবচেয়ে দামি মেন্স ব্র্যান্ডের শোরুমে ঢোকে। ফারাবিকে কয়েকটা এক্সক্লুসিভ শার্ট আর স্যুট দিয়ে ট্রায়াল রুমে পাঠায় রিদা। কিছুক্ষণ পর ফারাবি একটা নেভি ব্লু রঙের ব্লেজার আর সাদা শার্ট পরে ট্রায়াল রুম থেকে বের হয়। ফারাবির এই লুকটা এতটাই পারফেক্ট আর রয়্যাল ছিল যে রিদা নিজেও কয়েক সেকেন্ডের জন্য পলক ফেলতে ভুলে যায়। মাই গড, ও কি সত্যি কোনো ওয়েটার? ওকে তো দেশের সবচেয়ে বড় কোনো বিজনেসম্যান মনে হচ্ছে। ম্যাডাম কাপড়গুলো তো খুব টাইট, আমার তো দম বন্ধ হয়ে আসতেছে। টাইট না, এটাকে ফিটিং বলে। তোমাকে মানে ভালোই লাগছে। রিদা কাউন্টারে বিল পে করতে গেলে ফারাবি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ব্লেজারের বোতাম ঠিক করছিল। ঠিক তখনই হাই সোসাইটির এক কর্পোরেট মহিলা তানিয়া ফারাবির পাশে এসে দাঁড়ায়। ফারাবির কাঁধে হালকা হাত রেখে মোহনীয় হাসিতে বলে, এক্সকিউজ মি হ্যান্ডসাম, তুমি কি কোনো নতুন মডেল? আমি এর আগে তোমাকে কোনো ম্যাগাজিনে দেখিনি তো। জি না ম্যাডাম, আমি কোনো মডেল না, আমি গরিব মানুষ। ওয়াও, তোমার সেন্স অফ হিউমার তো দারুণ। শোনো, আমি তানিয়া, ইভোলিউশন পিয়ারের ডিরেক্টর। জি ম্যাডাম। তানিয়া ব্যাগ থেকে একটা ভিজিটিং কার্ড বের করে ফারাবির শার্টের পকেটে গুজে দিয়ে ফিসফিস করে বলে,
এটা আমার পার্সোনাল নাম্বার। আমাকে আজ রাতে কল করো। তুমি যা চাইবে, টাকা, ফ্ল্যাট বা অন্য কিছু, সব দেবো। জাস্ট মেক মি হ্যাপি। বিল দিয়ে ঘুরে দাঁড়াতেই হৃদার চোখে পড়ে দৃশ্যটা। তার ভেতর দিয়ে যেন 1000 ভোল্টের কারেন্ট বয়ে যায়। রাগে তার চোখ মুখ লাল হয়ে ওঠে। দ্রুত পায়ে সেখানে এসে কার্ডটা ফারাবির পকেট থেকে টেনে বের করে। হোয়াট দ্য হেল ইজ দিস? এক্সকিউজ মি, আপনি কে? হৃদা কার্ডটা তানিয়ার মুখের ওপর ছুঁড়ে মেরে রাগী গলায় বলে, আমি ওর স্বামী। আর আপনি কোন ফ্যামিলির মেয়ে যে শপিং মলে এসে অন্যের বরের পকেটে নিজের নাম্বার ঢোকাচ্ছেন? সস্তা মেয়েদের মতো বিহেভ করা বন্ধ করুন। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি জানতাম না ও ম্যারিড। এখন তো জেনেছেন। সো গেট লস্ট ফ্রম হিয়ার। নেক্সট টাইম ওর আশেপাশে দেখলে আপনার ওই পিয়ার কোম্পানি আমি রাস্তায় নামিয়ে ছাড়বো। আমি হৃদা রহমান। হৃদার নাম শুনে তানিয়া একটু ঘাবড়ে যায় এবং দ্রুত হনহন করে সেখান থেকে চলে যায়। ফারাবির দিকে ঘুরে ধমকের সুরে বলে, আর তুমি তুমি একদম বোবা হয়ে দাঁড়িয়েছিলে কেন? কেউ গায়ে হাত দিলে সরাতে পারো না? ম্যাডাম, আমি তো ভয় পাইছিলাম। বড় লোকের মাইয়া, যদি পুলিশে ধরাইয়া দেয়। তুমি এখন আমার প্রপার্টি। কেউ তোমার গায়ে হাত দেওয়ার আগে 1000বার ভাববে। চলো এখন এখান থেকে। হৃদা ফারাবির হাত ধরে হনহন করে শোরুম থেকে বেরিয়ে যায়। কিন্তু ফারাবির মাথা নিচু করা মুখের এক কোণে ফুটে ওঠে এক অদ্ভুত তৃপ্তির হাসি। হৃদার এই পজিটিভনেস সে দারুণ উপভোগ করছে। শপিং শেষ করে বাড়ি ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে যায়। সারাদিন ফারাবি ঘরেই বসেছিল টিভি দেখার ভান করে। রাত 9টায় ডাইনিং টেবিলে সবাই রাতের খাবারের জন্য জড়ো হয়। বিশাল ডাইনিং টেবিল। আসাফ রহমান, সেলিনা, সাদমান ব্যান্ডেজ বাঁধা নাক নিয়ে বসে আছে। হৃদা এবং ফারাবি খেতে বসেছে। আজকের মেনুতে ইউরোপিয়ান ডিশ রান্না করা হয়েছে। আজ আমাদের বাড়িতে নতুন জামাইয়ের জন্য স্পেশাল ফ্রেঞ্চ ডিশ করা হয়েছে, কাওয়া ওভা। খাবে কে? কাঁটা চামচ ধরতেই তো ওর হাত কাঁপবে। দেখবি হাত দিয়ে ভাত মাখার মতো করে মাখবে। তোমাদের সমস্যা কি? ও যেটা দিয়ে কমফোর্ট সেটা দিয়েই খাবে। ফারাবি, তুমি চামচ দিয়ে খাও। ম্যাডাম, এটাকে মুরগির মাংস? এত কালো কেন? পুইরা গেছে নাকি? ফারাবির কথা শুনে সাদমান আর আসাফ হো হো করে হেসে ওঠে। হৃদা অপমানে মাথা নিচু করে ফেলে। আরে গাধা, এটা রেড ওয়াইন দিয়ে রান্না করা ফ্রেঞ্চ চিকেন। খা দেখি কেমন পারিস। ফারাবি ডান হাতে ছুরি আর বাঁ হাতে কাটা চামচ তুলে নেয়। হৃদা আর চোখে তাকায় যে ফারাবি নিশ্চয় এখন কোনো বোকামি করবে। কিন্তু পরের 10 সেকেন্ড হৃদা যা দেখলো তাতে তার চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। ফারাবি ছুরি আর কাটা চামচ এমনভাবে নিখুঁত পারফেক্ট ইউরোপিয়ান স্টাইলে ধরেছে যে কোনো রাজপরিবারের সদস্যের চেয়ে তা কম নয়। কোনো আওয়াজ না করে অত্যন্ত আভিজাত্যের সাথে সে চিকেনের টুকরোটা স্লাইস করে মুখে তুলে নেয়। তার কোনোই টেবিল থেকে ঠিক নির্দিষ্ট দূরত্বে চিবানোর ভঙ্গি একদম রুচিশীল। হৃদা মনে মনে অবাক হয়ে বলে, কি অবিশ্বাস্য! ও ছুরি চামচ ধরার এই কন্টিনেন্টাল স্টাইল শিখলো কোথা থেকে? এটা তো 5 স্টার হোটেলের এক্সিকিউটিভ ছাড়া কেউ এত নিখুঁতভাবে করতে পারে না। কি ব্যাপার, তুই কাটা চামচ ধরা শিখলি কই থেকে? জি স্যার, ওই যে আমি তো বড় রেস্টুরেন্টে ওয়েটার ছিলাম। ওইখানে বড় লোকেরা কেমনে খায় ওইটা দেখতে দেখতে একটু শিখছি আর কি। তবে স্যার বিশ্বাস করেন, হাত দিয়া খাওয়ার মতো শান্তি ওইগুলাতে নাই। হৃদা টেবিলের নিচে ফারাবির পায়ের ওপর হালকা লাথি মেরে ফিসফিস করে বলে, তুমি সত্যি ওয়েটার তো, নাকি অন্য কিছু লুকাচ্ছ? গরিবের আবার কিসের লুকানো ম্যাডাম, আমি তো পুরাই খোলা খাতা। হৃদার মনে ফারাবিকে নিয়ে সন্দেহটা আরো ঘনীভূত হয়। এই ছেলের হাবভাব, হাঁটাচলা কোনো কিছুই ওর ব্যাকগ্রাউন্ডের সাথে মিলছে না। হৃদার সিদ্ধান্ত নেয় আজ রাতে সে ফারাবির আসল রূপ বের করবে। রাত তখন 10:30। ডিনার শেষে সবাই নিজের ঘরে চলে গেছে। হৃদা ফারাবিকে বলল তার আইসক্রিম খাবার খুব ক্রেভিং হচ্ছে, তাকে নিয়ে একটু বাইরে যেতে হবে। হৃদা নিজে ড্রাইভ করে গাড়ি নিয়ে পূর্বাচলের দিকে একটি নির্জন অন্ধকার রাস্তায় চলে আসে। চারপাশে কোনো মানুষের নামগন্ধ নেই, রাস্তার ল্যাম্পপোস্টগুলো নষ্ট। ম্যাডাম, এদিকে আইসক্রিমের দোকান কই? এইটা তো পুরা জঙ্গল মনে হইতেছে। চলেন ফিরে যাই, আমার ভয় করতেছে। আরে এত ভয়ের কি আছে, আমি আছি তো। হঠাৎ হৃদার গাড়ির সামনে একটা কালো রঙের মাইক্রো বাস এসে আড়াআড়িভাবে ব্রেক কষে রাস্তা আটকে দেয়। ইয়া আল্লাহ,
ওইটা কি ম্যাডাম? এরা কারা? মাইক্রোবাস থেকে 5 জন স্বাস্থ্যবান গুন্ডা মুখ ঢাকা অবস্থায় লোহার রড আর চেইন হাতে নেমে আসে। তারা হৃদার গাড়ির দিকে এগোতে থাকে। ফারাবি, এটা তো মনে হচ্ছে ডাকাত। প্লিজ কিছু একটা করো, আমাকে বাঁচাও। ম্যাডাম আমি কি করব? আমি তো নিজেই শেষ। আমি তো কোনোদিন একটা মুরগিও কাটি নাই। তুমি একজন পুরুষ মানুষ, যাও নেমে ফাইট করো ওদের সাথে। ম্যাডাম আমার মাফ করে দেন, আমার 1 লাখ টাকা লাগবো না। আমি এখনই সুইটা যাইতেছি। ওই ভাইরা আমার বাইরের না ভাই। হৃদা চরম হতাশ হয়। সে ভেবেছিল ফারাবি কোনো গোপন হিরো হবে, কিন্তু এ তো আস্ত একটা ভীতু কাপুরুষ। গুন্ডারা গাড়ির বোনেটে রড দিয়ে বাড়ি মারে। এই মাইয়া, দরজা খুল, যা মাল করি আছে সব বার কর। গুন্ডারা যখন দরজা খোলার জন্য হ্যান্ডেল ধরে টান দেয়, ঠিক সেই মুহূর্তে হৃদার গাড়ির হেডলাইট এবং ভেতরের আলো 1 সেকেন্ডের জন্য সম্পূর্ণ নিভে যায়। পুরো জায়গাটা নিকষ কালো অন্ধকারে ডুবে যায়। ফারাবি, তুমি কোথায়? অন্ধকারে ফারাবির কোনো উত্তর আসে না, কিন্তু বাইরের নিস্তব্ধতা ভেঙে শুধু কিছু হাড় ভাঙার মটমট শব্দ, দম বন্ধ করা গোঙানি আর ভারী কিছু আছড়ে পড়ার আওয়াজ ভেসে আসে। আমার হাত সাইডা দে ভাই। ওরে বাপরে, কেইটা আমার পা ভাঙ্গা দিছে রে। মাত্র 10 সেকেন্ড, তারপরে হঠাৎ করেই গাড়ির হেডলাইট আবার জ্বলে ওঠে। হৃদা চোখ খুলে যা দেখে তার শ্বাস আটকে যায়। গাড়ির সামনে 5 জন গুন্ডা মাটিতে পড়ে কাতরাচ্ছে। কারো হাত উল্টো দিকে ঘুরে গেছে, কারো পা ভাঙা, কারো মুখ দিয়ে রক্ত পড়ছে। হৃদা স্তব্ধ হয়ে এদিক ওদিক তাকিয়ে বলে, কি কি হলো এসব? কে মারলো ওদের? হৃদা দ্রুত পেছনে ঘোরে। সে দেখে ফারাবি গাড়ির পেছনের সিটে 2 হাত দিয়ে কান চেপে ধরে চোখ বন্ধ করে থরথর করে কাঁপছে। ম্যাডাম ওরা কি চুইলা গেছে? ওইগুলো কিসের আওয়াজ ছিল? কোনো ভূত আসছিল নাকি ম্যাডাম? তুমি তুমি মারোনি ওদের? আমি? ম্যাডাম আমি তো ভয়ে পেশাব কইরা দেওয়ার অবস্থা ছিলাম। আমি কেমনে মারুম ওই দানবগুলারে? মনে হয় ওপরওয়ালা কোনো ফেরস্তা পাঠাইছিল আমাকে বাঁচাইতে। হৃদার মাথা কাজ করা বন্ধ করে দেয়। আশেপাশে তো আর কেউ নেই, তাহলে এই 10 সেকেন্ডের অন্ধকারে 5 জন গুন্ডাকে কে এভাবে পিটিয়ে আধমরা করলো? আর ফারাবি যদি মেরেই থাকে, তবে এত দ্রুত আবার গাড়ির সিটে এসে কান ধরে কাঁপছে কিভাবে? হৃদা গাড়ি স্টার্ট দিতে দিতে বিড়বিড় করে বলে, দিস ইজ ইম্পসিবল, সামথিং ইজ ভেরি রং। রাত 2টো, পুরো ম্যানশন নীরব। হৃদা আর ফারাবি ফিরে আসার পর থেকে হৃদা একটা কথাও বলেনি। গুন্ডাগুলোকে আসলে হৃদাই টাকা দিয়ে ভাড়া করেছিল ফারাবিকে টেস্ট করার জন্য, কিন্তু রেজাল্ট তাকে আরও বেশি পাগলের মতো কনফিউজড করে দিয়েছে। হৃদার বেডরুমের ব্যালকনি, বাইরের হিমেল বাতাস বইছে। হৃদা ব্যালকনির ফ্লোরে বসে হাঁটুতে মুখ গোজে কাঁদছে। কাঁদতে কাঁদতে নিজের মনে বলে, আমি কেন এত একা? এত বড় বাড়ি, এত টাকা, তবুও আমার আপন বলতে কেউ নেই। সবাই শুধু আমার টাকা চায়, আমাকে ধ্বংস করতে চায়। আমি আর পারছি না। হঠাৎ হৃদা অনুভব করে তার পিঠের ওপর একটা উষ্ণ কাপড়ের পরশ। সে মুখ তুলে তাকায়। ফারাবি দাঁড়িয়ে আছে, তার গায়ের শার্ট নেই। সে নিজের শার্টটা খুলে হৃদার গায়ে জড়িয়ে দিয়েছে। চাঁদের আলোয় ফারাবির পেশিবহুল দাগওয়ালা শরীরটা একটা গ্রিক দেবতার মতো দেখাচ্ছে। এত রাতে ঠান্ডা ফ্লোরে বসে থাকলে তো অসুস্থ হয়ে পড়বেন হৃদা। তুমি আমাকে ম্যাডাম বললে না যে? কারণ এখন আপনি কোনো বস নন, আর আমিও কোনো ওয়েটার নই। এখন শুধু দুটো মানুষ পাশাপাশি বসে আছে। আমার খুব কষ্ট হয় জানো। আমার নিজের রক্ত, আমার চাচা আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলতে চায়। আমি কাদের সাথে লড়াই করছি? ফারাবি নিজের হাতটা খুব আলতো করে হৃদার মাথার উপর রাখে। তার এই স্পর্শে এমন একটা রাজকীয় সান্ত্বনা ছিল যা হৃদার সারা শরীরে একটা অদ্ভুত শান্তির স্রোত বইয়ে দেয়। একটা সম্রাজ্ঞী কখনো তার শত্রুদের দেখে কাঁদে না হৃদা। তুমি এই সাম্রাজ্যের মালিক। তোমার চারপাশে যারা আছে ওরা কেউ মানুষ নয়, ওরা হায়েনা। আর হায়েনাদের সাথে লড়াই করতে হলে নিজেকে বাঘিনী হতে হয়। তুমি এসব কথা কোথায় শিখলে ফারাবি? তোমার চোখগুলো, তোমার কথাগুলো তো কোনো গরিব ওয়েটারের মতো নয়। তুমি কে? আমি কেউ না হৃদা, আমি শুধু একটা ছায়া, যে ছায়াটা আপাতত তোমার পাশে আছে। তুমি কি আমাকে কখনো ছেড়ে চলে যাবে? ছায়া কি কখনো মানুষকে ছেড়ে যায়? যতক্ষণ আলো আছে ততক্ষণ আমি আছি।
ফারাবির এই শান্ত রয়্যাল কথাগুলো হৃদার ভেতরের সব কষ্ট, সব সন্দেহ নিমেষে ধুয়ে দেয়। হৃদা আর কিছু না ভেবে নিজের অজান্তেই মাথাটা এলিয়ে দেয় ফারাবির শক্ত চওড়া বুকে। ফারাবি হৃদাকে বাধা দেয় না, সে খুব সাবধানে তার এক হাত দিয়ে হৃদাকে জড়িয়ে ধরে। হৃদা ফারাবির বুকের ধুকপুকানি শুনতে শুনতে এক গভীর প্রশান্তির ঘুমে তলিয়ে যায়। চাঁদের আলোয় ব্যালকনিতে বসে থাকা ফারাবির চোখ দুটো অন্ধকারের দিকে স্থির হয়। তার সাধারণ ওয়েটারের রূপটা এখন আর নেই, সেখানে রাজত্ব করছে এক অদৃশ্য সম্রাটের নীরব অহংকার। দুজনের মধ্যে শুরু হয়ে গেছে এক অব্যক্ত গভীর প্রেমের নতুন অধ্যায়। পূর্বাচলের সেই অন্ধকার রাতের পর দেখতে দেখতে পুরো একটা মাস কেটে গেছে। এই এক মাসে ধানমন্ডির ওই বিশাল মেনশনে অনেক কিছুই বদলেছে। ফারাবি আর হৃদার সম্পর্কটা এখন শুধু আর কাগজে কলমের চুক্তিতে আটকে নেই। ফারাবির শান্ত স্বভাব, বিপদে অদৃশ্য ঢাল হয়ে দাঁড়ানো আর রাতের বেলার ওই রয়্যাল কথাগুলো হৃদার মনে এক গভীর অনুভূতির জন্ম দিয়েছে। অন্যদিকে ফারাবি এই এক মাস ধরে হৃদার চাচা আসাফ আর সৎমা সেলিনার সব অপমান মুখ বুজে সহ্য করেছে। সে বাড়ির মালি থেকে শুরু করে দারোয়ান সবার কাজ হাসি মুখে করে দেয়, যেন সে সত্যি একজন গরিব অসহায় ওয়েটার। আজ হৃদা রহমানের 24তম জন্মদিন। ম্যানশনের বিশাল ড্রয়িং রুম জুড়ে পার্টি ডেকোরেশন চলছে। বিকেল 4টা বাজে। ড্রয়িং রুমের এক কোণে চামড়ার সোফায় বসে কফি খাচ্ছিল আসাফ রহমান এবং সেলিনা। তাদের চোখে মুখে একটা কুটিল পরিকল্পনা। আজকের পর এই বাড়িতেই ফকিন্নির ছেলে আর কোনো জায়গা হবে না সেলিনা, অনেক সহ্য করেছি। ঠিক তখনই সেখানে এসে দাঁড়ায় সাদমান। তার পরনে একটা দামি ডিজাইনার স্যুট, চোখে মুখে ক্রূর হাসি। আঙ্কেল, কাজ হয়ে গেছে। আমার কেন সেই 3 লক্ষ টাকার ডায়মন্ড আংটিটা আমি নিজে গিয়ে ফারাবির আলমারির ভেতর লুকিয়ে রেখে এসেছি। দারুণ কাজ করেছিস সাদমান। আজ রাতে সবার সামনে চোর সাব্যস্ত হবে ওই ওয়েটারটা। আর তখনই আমি তোর আর হৃদার বাগদানের অ্যানাউন্সমেন্টটা করে দেব। হৃদা আজ অপমানে এতটাই ভেঙে পড়বে যে সে না করার কোনো সুযোগই পাবে না। এমন সময় ড্রয়িং রুমের বাইরের দরজা দিয়ে ফারাবি প্রবেশ করে। তার কাঁধে ডেকোরেশনের বিশাল দুটো ভারী বাক্স, ঘেমে সে একেবারে একাকার। স্যার, এই বাক্সগুলো কই রকম? অনেক ভারী। কই রাখবি মানে? ওই কর্নারে নিয়ে যা। আর শোন, বাগানের লাইটগুলো সব ঠিকঠাক জ্বালিয়েছিস? জি স্যার, জ্বালাইছি। কিন্তু স্যার, আমার তো কোমর ধইরা গেছে। সকাল থেকে একটা দানা পানিও পেটে পড়ে নেই। তোকে কি এখানে আমরা বসে বসে বিরিয়ানি খাওয়ানোর জন্য এনেছি? তুই চাকর ছিলি, আর এই বাড়িতে তুই চাকরি হয়েই থাকবি। যা কাজ করে গিয়ে। জি স্যার, যাইতেছি। ফারাবি ভারী বাক্সগুলো নিয়ে কর্নারের দিকে এগোতে থাকে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে হৃদা। হৃদার পরনে সাধারণ একটা কুর্তি হলেও তাকে অসম্ভব সুন্দর লাগছে। সে ফারাবির অবস্থা দেখে থমকে দাঁড়ায়। এসব কি হচ্ছে ছোট মা? কি আবার হলো? তুই রেগে আছিস কেন? ফারাবি এই বাড়ির চাকর নয় যে ওকে দিয়ে তোমরা ডেকোরেশনের ভারী বাক্স বহাচ্ছ। বাড়িতে এতগুলো গার্ড আর কাজের লোক থাকতে ওকে কেন এসব করতে হচ্ছে? আহ হৃদা, ছেলেটা তো নিজেই বলল সে কাজ করতে চায়। সারাদিন তো বসেই থাকে, একটু কাজ করলে তোর শরীরটা ভালোই থাকবে। চাচা, তুমি ভালো করেই জানো ও আমার স্বামী। অন্তত আজকের দিনে ওকে একটু সম্মান দিতে পারো না তোমরা? স্বামী? হৃদা, তুমি কি সত্যি এই রাস্তায় ভিখারিটাকে নিজের স্বামী মানো? আজ রাতে যখন শহরের এলিটারা আসবে তখন ওকে পরিচয় করাবে কিভাবে? বলবে এই যে আমার বর, সে আগে রেস্টুরেন্টে কফি বানাতো। সেটা আমি বুঝবো সাদমান, তুমি নিজের চরকায় তেল দাও। হৃদা হনহন করে ফারাবির দিকে এগিয়ে যায়। ফারাবি তখনও ঘাম মুছতে মুছতে বাক্স গোছাচ্ছিল। ফারাবি, তুমি এগুলো কেন করছো? তুমি কি ওদের কথা শোনো না? ওরা তোমাকে অপমান করার জন্য এসব করাচ্ছে। আরে ম্যাডাম, আপনি তো রাগ করতেছেন কেন? আমি তো গরিব মানুষ, খাটনি করা আমার অভ্যাস। 2টা বাক্স টানলে কি আমার মান ইজ্জত চইলা যাবে? তোমার আত্মসম্মান বোধ বলে কি কিছুই নেই ফারাবি। ওরা তোমাকে কুকুরের মতো ট্রিট করছে আর তুমি হাসছো। ফারাবি চারদিকে একবার আর চোখে তাকায়, তারপর খুব সন্তর্পণে হৃদার হাত ধরে তাকে ড্রয়িং রুমের একটু আড়ালে একটা পিলারের পেছনে নিয়ে যায়। ম্যাডাম, আপনি কি আমাকে বিশ্বাস করেন? বিশ্বাস মানে কি? আমি যা করছি করতে দিন। ওরা আমাকে চাকর ভাবছে, সেটা ওদের বোকামি। কিন্তু আপনি তো জানেন আমি কে। আমি কিছুই জানি না ফারাবি। তুমি মাঝে মাঝে এমন কিছু কথা বলো, এমনভাবে তাকাও
মনে হয় তুমি পুরো দুনিয়া কন্ট্রোল করতে পারো, আবার পরক্ষণেই তুমি এই চাচা আর সাদমানের সামনে মাথা নিচু করে থাকো। সমুদ্রের ওপরের পানি সবসময় শান্ত থাকে হৃদা, কিন্তু ভেতরে যে কি পরিমাণ স্রোত আর ঘূর্ণিঝড় লুকিয়ে আছে সেটা শুধু ডুবুরিরাই জানে। ওরা আজ রাতে একটা খেলা খেলতে চায়, ওদের খেলতে দিন। খেলা? তুমি কি বলছো? ওরা কি কোনো ক্ষতি করবে তোমার? আপনার জন্মদিনে কেউ আমার ক্ষতি করবে সেই ক্ষমতা এই ঢাকা শহরের কারণেই। আপনি যান, রেডি হয়ে নিন। আজ রাতের পার্টিটা আপনার সারা জীবন মনে থাকবে। ফারাবির এই শান্ত ভরসা দেওয়া কথাগুলো হৃদার ভেতরের সব রাগ পানি করে দেয়। হৃদা ফারাবির কথায় ফিক করে হেসে ফেলে। সে মাথা নেড়ে উপরে চলে যায়, আর ফারাবি পিলারের আড়ালে দাঁড়িয়ে সাদমান আর আসফের দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর শীতল হাসি দেয়। রাত 9টা বাজে। ধানমন্ডির এই মেনশনের বিশাল বলরুম এখন পুরোপুরি কানায় কানায় পূর্ণ। রঙিন আলো আর ক্লাসিক্যাল মিউজিকে চারপাশটা মায়াবী লাগছে। শহরের বড় বড় বিজনেসম্যান, মন্ত্রী, হাই অফিসিয়াল এবং মিডিয়ার লোকজন উপস্থিত। সবাই দামি স্যুট আর এক্সক্লুসিভ শাড়ি পরা। হৃদা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে, তার পরনে একটা অসাধারণ মেরুন রঙের গাউন। তাকে দেখে পুরো হলের সবাই মুগ্ধ হয়ে হাততালি দেয়, কিন্তু হৃদার চোখ খুঁজছে শুধু একজনকে, ফারাবিকে। শুনলাম রিদা রহমান নাকি কোনো এক গরিব ওয়েটারকে বিয়ে করেছে, সত্যি নাকি? আরে হ্যাঁ, ওই তো আশরাফ সাহেব বলছিলেন ছেলেরা নাকি নিজের থাকার জায়গাও নেই। রিদা পাগল হয়ে গেছে দাদুর সম্পত্তির জন্য। ফারাবি একটু দূরে একটা কর্নারে দাঁড়িয়েছিল। তার পরনে সেই নেভি ব্লু স্যুট তাকে দেখতে এতটাই অভিজাত আর ম্যানলি লাগছিল যে কেউ বিশ্বাসই করতে পারছিল না যে এই ছেলেটা একটা ওয়েটার। রাত 9:30টায় বিশাল একটা 4 তলার কেক কাটা হয়। সবাই হৃদাকে উইশ করে, এরপর শুরু হয় উপহার দেওয়ার পালা। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, হৃদ শুধু আমার ছোটবেলার বন্ধুই নয়, সে আমার জীবনের খুব স্পেশাল একজন। আজ এই বিশেষ দিনে আমি তাকে এমন কিছু দিতে চাই যা এই সৌন্দর্যের সাথে মানানসই। সাদমান পকেট থেকে একটা লাল ভেলভেটের বক্স বের করে খোলে। ভেতরে একটা চোখ ধাঁধানো হীরের নেকলেস। এই নেকলেসটির দাম 5 লক্ষ টাকা, স্পেশালি দুবাই থেকে এনেছি আমি শুধু হৃদয়ের জন্য। হ্যাপি বার্থডে হৃদা। পুরো হল জুড়ে তুমুল হাততালি বেজে ওঠে। সেলিনা এবং আসাফ খুশিতে গদগদ হয়ে হাসতে থাকে। থ্যাঙ্কস সাদমান, কিন্তু এত দামি গিফট দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কেন প্রয়োজন ছিল না? তোমার স্ট্যাটাস তো আর রাস্তার ভিখারিদের মতো নয়, তাই না? সাদমান কথাগুলো এমনভাবে বলে যেন সে সরাসরি ফারাবিকে আক্রমণ করছে। সবাই আর চোখে ফারাবির দিকে তাকায়। তা আমাদের নবাবজাদা জামাই বাবাজি বউকে কি দিচ্ছে আজ? নাকি বউয়ের টাকায় কেনা শার্ট পরেই পার্টিতে চলে এসেছে খালি হাতে? আসাফের কথায় হলের কয়েকজন অতিথি হো হো করে হেসে ওঠে। হৃদা অপমানে মাথা নিচু করে ফেলে। চাচা প্লিজ, ফারাবির আমাকে কোনো গিফট দেওয়ার দরকার নেই। ওই পার্টিতে আছে, এটাই আমার জন্য যথেষ্ট। আরে হৃদা, বাধা দিচ্ছ কেন? জামাই মানুষ, বইয়ের জন্মদিনে তো কিছু একটা আনবেই। ফারাবি ভাই অন্তত একটা 10 টাকার গোলাপ ফুল তো কিনেছেন, নাকি সেটাও বইয়ের টাকা দিয়ে কিনতে হয়েছে? ফারাবি খুব কাচুমাচু হয়ে নার্ভাস ভঙ্গিতে সবার সামনে এগিয়ে আসে। সে পকেট হাতড়াতে থাকে। স্যার, আমি তো গরিব মানুষ, আমার তো এত টাকা নাই 5 লাখ টাকার নেকলেস দেওয়ার। তো কি এনেছিস সেটাই দেখা, নাকি কিছুই আনিসনি? ফারাবি তার কোটের পকেট থেকে একটা পুরনো মলিন কাঠের ছোট বাক্স বের করে। বাক্সটার উপরে ধুলো আর স্ক্র্যাচ পড়ে আছে। বাক্সটা দেখে সাদমান, আসাফ, সেলিনা এবং পুরো হলের লোকজন অট্টহাসিতে ফেটে পড়ে। হোয়াট ইজ দিস? রাস্তার ভিক্ষুক বউকে মাটি পুতুল দিয়েছে নাকি? এটা কি তুমি নিউ মার্কেট ফুটপাথ থেকে কুড়িয়ে পেয়েছো ফারাবি? আরে না না সাদমান, মনে হয় ওর গ্রামের বাড়ি থেকে নকশি কাঁথা নিয়ে আসছে। হৃদার চোখে পানি চলে আসে। সে অপমানটা সহ্য করতে না পেরে ফারাবির হাত থেকে বাক্সটা নিতে যায়। দাও আমাকে, তোমার এই গিফটটাই আমার কাছে সবচেয়ে দামি। ওদের কথায় কান দিও না। ম্যাডাম, বাক্সটা তো আমি খুলি নাই, ওরা তো বাক্স দেখাই হাসতেছে। আপনি অন্তত কইলা দেখেন ভেতরে কি আছে। হ্যাঁ হৃদ, খোলো, আমরাও একটু দেখি এই গরিব ওয়েটার রোমান্টিক গিফট। হৃদা খুব সাবধানে সেই মলিন কাঠের বাক্সটা খোলে। বাক্সটা খোলার সাথে সাথে ভেতরে লাল মখমলের ওপর রাখা জিনিসটার দিকে তাকিয়ে হৃদার চোখ স্থির হয়ে যায়।
হলের ঝাড়বাতির আলো সেই জিনিসটার উপর পড়ে এমন একটা নীলচে দ্যুতি ছড়াতে শুরু করে যে আশেপাশে সবার চোখ ধাঁধিয়ে যায়। সেটা একটা আংটি, একটা বিশাল নিখুঁত কাট করা গাঢ় নীল রঙের ডায়মন্ডের আংটি। হলের হাসি ঠাট্টা কয়েক সেকেন্ডের মধ্যে পিনপতন নীরবতায় রূপ নেয়। সবাই হা হয়ে আংটিটার দিকে তাকিয়ে থাকে। এটা কি কাছের টুকরো নাকি? ঠিক তখনই ভিড় ঠেলে সামনে এগিয়ে আসেন মিস্টার চৌধুরী। তিনি দেশের সবচেয়ে বড় জুয়েলারি ব্র্যান্ড ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক এবং আন্তর্জাতিক রত্ন বিশেষজ্ঞ। এক্সকিউজ মি রিদামা, আমি কি বক্সটা একটু হাতে নিতে পারি? জি আঙ্কেল, নিশ্চয়ই। মিস্টার চৌধুরী পকেট থেকে তার স্পেশাল ম্যাগনিফাইং গ্লাস বের করে আংটিটার দিকে কয়েক সেকেন্ড নিবিড়ভাবে তাকান। তার কপালে ঘাম জমতে শুরু করে। মাই গড, দিস ইজ ইম্পসিবল। আমার চোখ কি আমাকে ধোঁকা দিচ্ছে? কি হয়েছে চৌধুরী সাহেব? এটা কি গুলিস্তানের ফুটপাত থেকে কেনা কোনো সস্তা কাজ? সস্তা কাজ? আসাফ সাহেব, আপনি জানেন না এটা কি? এটা হলো দ্য ব্লু ড্রিয়াস, পৃথিবীর ন্যূনতম দুর্লভ ব্লু ডায়মন্ড। কি সব আবল তাবল বলছেন? এই ওয়েটার ব্লু ডায়মন্ড পাবে কোথায়? আমি আমার 40 বছরের ক্যারিয়ারে কখনো ভুল করিনি সাদামান। এটা সেই অরিজিনাল ব্লু ড্রিয়াস আংটি যা গত মাসে ইউরোপের আন্ডারগ্রাউন্ড ব্ল্যাক মার্কেটের এক গোপন নিলামে বিক্রি হয়েছিল। কত টাকায় বিক্রি হয়েছিল? প্রায় $25 মিলিয়ন বাংলাদেশি টাকায়, যা প্রায় 250 কোটি টাকারও বেশি। মিস্টার চৌধুরীর কথাটা পুরো হলে একটা পরমাণু বোমার মতো আঘাত হানে। সবার শ্বাস যেন কয়েক সেকেন্ডের জন্য আটকে যায়। সাদমানের হাত থেকে তার 5 লাখ টাকার নেকলেসের বাক্সটা ফ্লোরে পড়ে যায়। আসাফ রহমান আর সেলিনার চোখ কপালে উঠে গেছে। রিদা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। সে স্তব্ধ দৃষ্টিতে একবার আংটিটার দিকে তাকাচ্ছে, আরেকবার ফারাবির দিকে। ফারাবি, এটা কি? ফারাবি একদম স্বাভাবিক, খুব ইনোসেন্ট আর বোকা বোকা একটা মুখ করে তার মাথার চুল চুলকাতে শুরু করে। আরে স্যার, আপনি এসব কি বলছেন? 250 কোটি টাকা? আমি তো ওইটা গুলিস্তানের মোড়ে একটা হকারের কাছ থেকে 200 টাকা দিয়ে কিনছি। মনে হয় কাচের আংটি তো, তাই একটু বেশি চকচক করতেছে। তুমি আমাকে রত্ন চেনাতে এসো না ইয়াংম্যান। আমি জানি এটা কি, কিন্তু তুমি এটা পেলে কোথায়? এটা তো ইউরোপের এক ভয়ঙ্কর মাফিয়া ডন নিলামে কিনেছিল। স্যার, সত্যি আমি 200 টাকা দিয়েই কিনছি। হকার বেটা আমার ঠকাইয়া 250 কোটি টাকার জিনিস দিয়া দিছে নাকি? আমি তো কাল গিয়ে ব্যাটারে খুঁজুম। ফারাবির এই বোকা কথায় হলের পরিস্থিতি কিছুটা কনফিউজিং হয়ে ওঠে। সবাই বুঝতে পারছে না মিস্টার চৌধুরী ভুল বলছেন নাকি ওই ওয়েটার সত্যি সত্যি 200 টাকায় কোনো জ্যাকপট পেয়েছে। চৌধুরী সাহেব, আপনি বোধহয় কনফিউজড হয়ে গেছেন। এই রাস্তায় ফকরির কাছে 250 কোটি টাকার আংটি আসা আর আকাশে চাঁদের হাত দিয়ে ধরা একই কথা। হতে পারে না এটা কোনো নিখুঁত রেপ্লিকা কপি, কিন্তু এর কাটিং এতটা পারফেক্ট যে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। পরিস্থিতি সাময়িকভাবে ঠান্ডা হয়ে যায়। অতিথিরা আবার নিজেদের মধ্যে কানাঘুষা শুরু করে। কেউ কেউ মনে করছে ফারাবি লাকি, আবার কেউ ভাবছে মিস্টার চৌধুরী হয়তো বয়সের কারণে ভুল দেখছেন। কিন্তু হৃদার মাথা শান্ত হচ্ছে না। তার মনে পড়ে যাচ্ছে সেই অন্ধকার রাস্তায় গুন্ডাদের হাড় ভাঙার শব্দ, রাতে ব্যালকনিতে বলা ফারাবির সেই ভয়ঙ্কর ডায়লগগুলো। না, এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা কোনো রেপ্লিকাও না। ফারাবি জানে এটা কি। ও শুধু আমাদের সবার সাথে একটা ভয়ঙ্কর গেম খেলছে। হৃদা আংটির বাক্সটা শক্ত করে মুঠোর ভেতর আটকে নেয়। সে বুঝতে পারে আজ রাতে এই পার্টির পরেই তাকে ফারাবির আসল সত্যিটা বের করতে হবে, যে করেই হোক। রাত তখন 12টা পার হয়ে গেছে। ড্রয়িং রুমের পার্টি শেষ, মেহমানরা সবাই বিদায় নিয়েছে। চারদিকে একটা থমথমে নীরবতা। হৃদা হন করে সিঁড়ি বেয়ে নিজের বেডরুমে ঢোকে। তার ঠিক পেছনে মাথা নিচু করে অপরাধীর মতো মুখ করে ঢুকলো ফারাবি। রুমে ঢুকেই হৃদা সজোরে দরজাটা বন্ধ করে লক করে দেয়। তার হাতের সেই ব্লু ডায়মন্ডের বাক্সটা সে ছুঁড়ে মারে বিছানার উপর। এবার নাটক বন্ধ করো ফারাবি। কি হয়েছে ম্যাডাম? আমি আবার কি করলাম? তুমি কি করনি সেটা বলো। ওই আংটিটা, ওটা তুমি কোথায় পেয়েছো? বললাম তো ম্যাডাম,
গুলিস্তানের মোড় থেকে কিনছি। ওই বুইরা লোকটা মিছিমিছি আমারে ফাঁসাইয়া দিছে। আপনি বিশ্বাস করেন? হৃদা আর নিজেকে সামলাতে পারে না। তার ভেতরে জমে থাকা সব রাগ আর সন্দেহ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। সে দ্রুত পায়ে ফারাবির দিকে এগিয়ে যায়। হৃদা দু হাতে ফারাবির শুটের কলার শক্ত করে চেপে ধরে তাকে সজোরে পেছনে দেওয়ালের সাথে ধাক্কা দিয়ে আটকে ধরে। ডোন্ট লাই টু মি। আমি কোনো ছোট বাচ্চা নই যে তোমার এই বস্তাপচা গল্প বিশ্বাস করব। ম্যাডাম, আপনি আবার কলার ধরছেন কেন? আমার তো দম বন্ধ হয়ে আসছে। দম তো আমার বন্ধ হয়ে আসছে। তুমি কে? সত্যি করে বলো ফারাবি, হু আর ইউ? আমি আপনার কন্ট্যাক্ট করা স্বামী ম্যাডাম, আর ওই ক্যাফে লাভ ইজ তার ওয়েটার। মিথ্যে কথা। একটা ওয়েটার কখনো 250 কোটি টাকার ব্লু ডায়মন্ড পকেটে নিয়ে ঘোরে না। একটা ওয়েটার ডাইনিং টেবিলে বসে নিখুঁত ফ্রেঞ্চ স্টাইলে ছুরি চামচ ধরতে পারে না। ফারাবি চুপ করে থাকে। হৃদা তাকে আরো শক্ত করে চেপে ধরে। ওই অন্ধকার রাস্তায় একা হাতে 5টা গুন্ডার হাড় গুঁড়ো করে দেওয়া, মাঝরাতে ব্যালকনিতে দাঁড়িয়ে শুটতেম অন সাইড বলা, এগুলো কোনো ওয়েটারের কাজ হতে পারে না। কে তুমি? কোনো ক্রিমিনাল? কোনো খুনি? নাকি আমার চাচার পাঠানো কোনো স্পাই? হৃদা ফারাবির কলার ধরে ঝাঁকানোর চেষ্টা করে, কিন্তু সে অবাক হয়ে খেয়াল করে ফারাবির শরীর একটা পাথরের পিলারের মতো শক্ত। তাকে 1 ইঞ্চিও নড়ানো যাচ্ছে না। হঠাৎ ঘরের পরিবেশটা যেন এক লহমায় বদলে যায়। ফারাবির চোখ থেকে সেই ইনোসেন্ট গরিব ছেলের লুকটা পুরোপুরি গায়েব হয়ে যায়। তার চোখের মণিতে এখন জ্বলছে এক ভয়ঙ্কর শীতল আর বুনো অহংকার। ফারাবি খুব শান্তভাবে হৃদার হাতের ওপর নিজের হাত রাখে। হাতটা ছাড়ো হৃদা। ফারাবির গলার এই নতুন ভারী আর কমান্ডিং আওয়াজ শুনে হৃদার বুকের ভেতরটা কেঁপে ওঠে, কিন্তু সে জেদ ধরে কলার চেপে রাখে। না ছাড়লে কি করবে? মারবে আমাকে? ফারাবি কোনো জোর খাটায় না। সে শুধু হৃদার চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে এক পা সামনে এগোয়। ফারাবির চোখের ওই ভয়ঙ্কর চাহনিতে হৃদার রিফ্লেক্সে 1 পা পিছিয়ে যায়। ফারাবি আরও 1 পা এগোয়। হৃদার পিঠ এবার দেওয়ালের সাথে ঠেকে যায়। পরিস্থিতি পুরোপুরি উল্টে গেছে। ফারাবি তার 2 হাত হৃদার মাথার দুপাশে দেওয়ালের ওপর রাখে। হৃদা এখন পুরোপুরি ফারাবির পেশিবহুল বাহুডোরে বন্দি। দুজনের শরীরের মাঝে মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব। ফারাবি, কি করছো? ফারাবি তার মুখটা হৃদার কানের একদম কাছে নিয়ে যায়। তার গরম পুরুষালী নিঃশ্বাস হৃদার গলার কাছে আছড়ে পড়ছে। হৃদার সারা শরীরে একটা অদ্ভুত তীব্র শিহরণ খেলে যায়। এত জেদ ভালো নয় হৃদা। কিছু রহস্য অন্ধকারের চাদরে ঢাকা থাকাই ভালো। আমি সত্যি জানতে চাই। আমি কে তা জানলে তোমার এই ছোট্ট হার্ট সহ্য করতে পারবে না হৃদা। পুড়ে ছাই হয়ে যাবে। ফারাবি সেই রাজকীয় কণ্ঠস্বর আর তার শরীরের বুনো উত্তাপে হৃদার মস্তিষ্ক যেন অবশ হয়ে আসে। তার হাত আপনা আপনি ফারাবির কলার থেকে খসে পড়ে। আমাকে আমার মতো থাকতে দাও। তুমি শুধু এতটুকু জেনে রাখো, এই পৃথিবীতে একজন মানুষও যদি তোমার দিকে চোখ তুলে তাকায়, আমি তার চোখ উপড়ে নেব, যতদিন আমি তোমার কন্ট্যাক্টে আছি। হৃদা থরথর করে কাঁপছে। ফারাবির এই ভয়ঙ্কর অথচ পাগলের মতো প্রোটেক্টিভ কথাগুলো তার ভেতরে একটা তীব্র রোমান্টিক আর সেন্সুয়াল ঝড় তুলে দেয়। সে ফারাবির চোখের ওই অন্ধকারের নেশায় যেন তলিয়ে যাচ্ছে। ফারাবি খুব ধীরে ধীরে হৃদার কাছ থেকে পিছিয়ে আসে। 1 সেকেন্ডের মধ্যে তার চোখের ওই ভয়ঙ্কর শাসকের দৃষ্টিতে আবার নিভে যায়। ম্যাডাম, আপনি এমন ঘামতেছেন কেন? এসিটা কি বাড়াইয়ে দেবো, নাকি 1 গ্লাস পানি খাবেন? হৃদা দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকে। সে ফ্যালফ্যাল করে ফারাবির দিকে তাকিয়ে শুধু লম্বা লম্বা শ্বাস নিচ্ছে। এই ছেলের ভেতর কয়টা রূপ লুকিয়ে আছে, আর তার আসল রূপটা কতটা ভয়ঙ্কর হতে পারে? উফ, ভেবে আমার মাথা ঘুরতে শুরু করে। জন্মদিনের রাতের এই ব্লু ডায়মন্ড আর দেওয়ালের সাথে বন্দী হওয়ার ভয়ঙ্কর ঘটনার পর 3 দিন কেটে গেছে। এই 3 দিন হৃদা ফারাবির সাথে খুব একটা কথা বলেনি। ফারাবির ওই শীতল রাজকীয় হুমকি আর চোখের ওই ভয়ঙ্কর চাহনি হৃদার মস্তিষ্ককে পুরোপুরি এলোমেলো করে দিয়েছে। হৃদা মরিয়া হয়ে উঠেছে ফারাবির আসল রূপ, তার দুর্বলতা আর তার আসল চরিত্র নিজের চোখে দেখার জন্য। তাই সে একটা ভয়ঙ্কর আর কঠিন ফাঁদ তৈরি করার সিদ্ধান্ত নেয়। হৃদা তার লন্ডন ফেরত অত্যন্ত আবেদনময়ী এবং টাকার পাগল চাচাতো বোন মায়াকে 5 লাখ টাকার বিনিময়ে হায়ার করে ফারাবিকে প্রলুব্ধ করার জন্য।
প্ল্যান হলো মায়া শহরের সবচেয়ে দামি রেডিসন ব্লু হোটেলের প্রেসিডেন্সিয়াল শ্যুটে ফারাবিকে নিজের রূপ আর শরীর দিয়ে দুর্বল করার চেষ্টা করবে। আর পুরো রুমে রিদা আগে থেকেই অত্যাধুনিক হিডেন ক্যামেরা সেট করে রেখেছে। সন্ধ্যা 7টা। রিদা নিজের স্টাডি রুমের দরজা ভেতর থেকে লক করে ল্যাপটপ নিয়ে বসেছে, তার কপালে বিন্দু বিন্দু ঘাম। আজ তোমার আসল রূপ বের করেই ছাড়বো ফারাবি। আমি দেখব তুমি সত্যি কোনো অদৃশ্য ক্ষমতাশালী, নাকি টাকা আর শরীরের লোভে গড়ে যাওয়া কোনো সাধারণ পুরুষ। রিদা নিজের ফোন থেকে একটা আননোন নাম্বার ব্যবহার করে ফারাবির ফোনে একটা টেক্সট মেসেজ সেন্ড করে। ফারাবি, আমি খুব বিপদে পড়েছি। আমাকে র্যাডিসন ব্লু হোটেলে 705 নাম্বার প্রেসিডেন্সিয়াল স্যুটে আটকে রাখা হচ্ছে। প্লিজ আমাকে বাঁচাও। মেসেজ ডেলিভার হওয়ার ঠিক 20 মিনিটের মাথায় ল্যাপটপের লাইভ স্ক্রিনে দেখা যায় হোটেলের করিডোরে ফারাবি দৌড়ে আসছে। ফারাবির পরনে একটা সাধারণ শার্ট আর জিন্স প্যান্ট। সে হাঁপাচ্ছে, তার চোখে মুখে চরম আতঙ্ক, ঠিক একজন অসহায় চিন্তিত স্বামীর মতো। ম্যাডাম, রিদা ম্যাডাম, আপনি ভেতরে আছেন? দরজাটা খোলাই ছিল। ফারাবি হুড়মুড় করে ভেতরে ঢোকা মাত্র স্বয়ংক্রিয়ভাবে দরজাটা লক হয়ে যায়। ফারাবি থমকে দাঁড়ায়। ঘরের ভেতরের আলো একদম মায়াবী লালচে রঙের, বাতাসে দামি পারফিউমে নেশা ধরানো গন্ধ। ম্যাডাম, এটা তো দেখি একদম বড় লোকদের বেডরুম। আপনি কই ম্যাডাম? বেডরুমের ভেতর থেকে ধীর পায়ে বেরিয়ে আসে মায়া। তার পরনে অত্যন্ত খোলামেলা কালো রঙের একটা সিল্কের নাইট ড্রেস। রিদা তো এখানে নেই ফারাবি, এখানে আমি আছি, শুধু আমি আর তুমি। ল্যাপটপের স্ক্রিনে এই দৃশ্য দেখে রিদার বুকটা ধক করে ওঠে, তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। মায়া ম্যাডাম, আপনি এখানে কি করতেছেন? আর এমন অর্ধেক কাপড় পরে আছেন কেন? আপনার কি শরীর খারাপ? তুমি এত ইনোসেন্ট কেন ফারাবি? নাকি ইনোসেন্ট সাজার নাটক করো? মায়া ধীর পায়ে ফারাবির দিকে এগিয়ে যায়। ফারাবি কয়েক কদম পিছিয়ে যায়। ম্যাডাম, আমার তো রিদা ম্যাডাম মেসেজ দিয়েছিল উনি বিপদে পড়ছে। রিতা কোনো বিপদে পড়েনি ফারাবি, আমি তোমাকে এখানে ডেকেছি তোমাকে একটা স্পেশাল অফার দিতে। অফার? কিসের অফার ম্যাডাম? আমি তো গরিব মানুষ, আমার তো কোনো দাম নাই। মায়া তার দুটো হাত ফারাবির কাঁধের ওপর রাখে। ফারাবি একদম মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, সে কোনো বাধাই দিচ্ছে না। এদিকে রিদা ল্যাপটপের সামনে ফিসফিস করে বলে, সরে যাও ফারাবি, ধাক্কা দিয়ে সরিয়ে দাও ওকে। রিতার মতো একটা আনরোম্যান্টিক জেদি মেয়ের কাছে তুমি কি পাও ফারাবি? ও তো শুধু তোমাকে চাকরের মতো খাটায়, তোমাকে সারাদিন অপমান করে। ম্যাডাম, উনি তো আমার মাসে 1 লাখ টাকা দেয়। আমার তো পেট চলে ওনার টাকায়। আমি ওনার লাগে বেইমানি করবো কেন? আমি তোমাকে মাসে 2 লাখ টাকা দিব, কোনো কাজ করতে হবে না, আর তার সাথে এই শরীরটা দিব। তুমি যা চাইবে আমি সব দিব। ল্যাপটপের স্ক্রিনে দেখা যায় ফারাবি মাথা নিচু করে আছে, তার হাত দুটো পকেটে ঢোকানো। মনে হচ্ছে সে সত্যি গলে যাচ্ছে। তুমি এত সস্তা ফারাবি, তুমি আর 10টা সাধারণ ছেলের মতো লোভে পড়ে গেলে। আজ রাতটা আমাকে দাও ফারাবি, আমি তোমাকে এমন সুখ দিব যা হৃদয় জীবনেও দিতে পারবে না। মায়ার ঠোঁট ফারাবির ঠোঁটের একদম কাছে চলে আসে। হৃদয় আর স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে পারে না, সে চোখ বন্ধ করে ফেলে। আপনি কি শিওর ম্যাডাম যে আপনি আমার এই সুখ দিতে পারবেন? অবশ্যই, শুধু একবার আমাকে ছুঁয়ে দেখো। হৃদয় চোখ খোলে, তার মন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক পরের সেকেন্ডে স্ক্রিনে যা ঘটে তার হৃদয় শির দ্বারা দিয়ে বরফ শীতল স্রোত বইয়ে দেয়। ফারাবির মাথা নিচু করা সেই লাজুক মুখটা এক নিমেষে উপরে ওঠে। তার চোখের ওই ইনোসেন্ট ভাবটা চিরতরে মরে গেছে, সেখানে এখন শুধু সাক্ষাৎ মৃত্যুর হাতছানি। চোখের পলক ফেলার আগেই ফারাবির ডান হাতটা সাপের মতো ক্ষিপ্রতায় মায়ার গলা চেপে ধরে। কি কি করছো? ফারাবি এক হাতে মায়াকে শূন্যে তুলে ফেলে। মায়ের পা ফ্লোর থেকে শূন্যে ভাসতে থাকে, সে শ্বাস নেওয়ার জন্য ছটফট করতে থাকে। ও মাই গড ফারাবি, ও তো মরে যাবে। ফারাবি মায়াকে শূন্যে ঝুলন্ত অবস্থায় সজোরে ছুঁড়ে মারে পেছনের বিশাল বেডটার উপর। মায়া ব্যথা কুঁকিয়ে ওঠে। আমার স্ত্রীর দিকে আঙুল তোলার সাহস কিভাবে হলো তোর? তোকে কে পাঠিয়েছে এখানে? ফারাবি, আমাকে ছাড়ো, আমি আমি কিছু জানি না। ফারাবি পকেট থেকে ছোট কালো রঙের একটা রিমোট কন্ট্রোল ডিভাইস বের করে। এই দুনিয়ায় এমন কোনো জায়গা নেই যেখানে আমাকে নজরবন্দি করা যায়। দ্য এম্পায়ার কাউকে সুযোগ দেয় না।
ফারাবি রিমোটের বোতামে চাপ দেয়, সাথে সাথে হৃদয় স্টাডি রুমের ল্যাপটপের স্ক্রিনটা বিকট শব্দে ব্লাস্ট হয়ে কালো হয়ে যায়। হোটেলের রুমের ভেতরের সবগুলো হিডেন ক্যামেরা একযোগে ব্লাস্ট করে ধোঁয়ায় ঢেকে যায়। অসম্ভব! ও জানলো কিভাবে? ও তো কোনো সাধারণ মানুষ নয়। হোটেলের রুমের ভেতর তখন মৃত্যুর নীরবতা। মায়া থরথর করে কাঁদছে বিছানায় পড়ে। ঠিক ঠিক তখনই হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুটের ভারী কাঠের দরজাটা বিকট শব্দে ভেঙে যায়। কালো ইউনিফর্ম, হেলমেট আর ভারী অটোমেটিক রাইফেল হাতে একদল এলিট কমান্ডো হুড়মুড় করে ভেতরে প্রবেশ করে। তাদের গায়ে কোনো দেশের ব্যাজ নেই, শুধু কাঁধে একটা ড্রাগনের ট্যাটু। কমান্ডো চিফ স্যালুট দিয়ে বলেন, রুম ইজ ক্লিয়ার এম্পায়ার, হোয়াট আর ইউর অর্ডারস? মায়া কমান্ডোদের দেখে ভয়ে জ্ঞান হারানোর উপক্রম হয়। সে বুঝতে পারে এই সাধারণ ওয়েটার আসলে পুরো দেশের সিস্টেমের নিয়ন্ত্রক। ফারাবি খুব শান্তভাবে নিজের শার্টের কলারটা ঠিক করে, তার হাতের রিমোটটা পকেটে ঢুকিয়ে নেয়। এই মেয়ে আমার স্ত্রীর বোন, তাই একে প্রাণে মারবি না। আমার স্ত্রী হয়তো কষ্ট পাবে। ইয়েস এম্পায়ার। তবে আজ রাতের ফ্লাইটে একে দেশ ছাড়া করো, আর জীবনও যেন এই মেয়ে বাংলাদেশের মাটিতে পা না রাখে। ইফ শি ডাজ, শুট হার। আমাকে মাফ করে দাও, আমি আর কোনো দিনও হৃদয়ের সামনে আসবো না, প্লিজ আমাকে মেরো না। ফারাবি মায়ের দিকে এক নজরে না তাকিয়ে রুম থেকে এমনভাবে ধীর পায়ে বেরিয়ে আসে যেন সেখানে কিছুই ঘটেনি। কমান্ডোরা মায়াকে টেনে হিঁচড়ে ফ্লোর দিয়ে ঘষতে নিয়ে যায়। হৃদার সাজানো এই কঠিন ফাঁদ ফারাবি শুধু ভেঙেই দেয়নি, বরং নিজের অদৃশ্য ক্ষমতার এক ভয়ঙ্কর ঝলক দেখিয়ে দিয়েছে। এদিকে ল্যাপটপের স্ক্রিন ব্লাস্ট হওয়ার পর পুরো স্টাডি রুমে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে আসে। হৃদা নিজের বেডরুমে ফিরে এসেছে, তার হাত পা এখনো থরথর করে কাঁপছে। ল্যাপটপের ওই অন্ধকার স্ক্রিনের কথা ভেবে তার মনে হচ্ছে সে কোনো ভয়ঙ্কর দানবকে খুঁচিয়ে জাগিয়ে তুলেছে। ঠিক তখনই দরজা খোলার শব্দ হয়। ফারাবি রুমে ঢোকে। তার পরনে সেই সাধারণ শার্ট আর জিন্স, মুখে বিন্দুমাত্র ক্লান্তির ছাপ নেই, বরং তার ঠোঁটে সেই পুরনো ইনোসেন্ট আর বোকা বোকা হাসিটা লেগে আছে। ম্যাডাম, আপনি রুমে? আমি তো ঘামাইয়া পুরা শেষ। তো তুমি কোথায় ছিলে? কেন ম্যাডাম? আপনি তো মেসেজ দিলেন ওই বড় হোটেলে আপনি বিপদে পড়েছেন। আমি তো দৌড়াইয়া গেলাম, কিন্তু গিয়া দেখি আপনি নাই। আমি ছিলাম না। না তো, ওইখানে তো আপনার বোন মায়া ম্যাডাম ছিল। মায়া? মায়া ছিল? জি ম্যাডাম, উনি তো বললো আপনি নাকি আগেই চলে আইছেন, তাই আমিও আর দাঁড়াইলাম না, চলে আসলাম। ও আর কিছু বলেনি? তেমন কিছু তো বলে নাই, তবে ম্যাডাম একটা জিনিস বুঝলাম না। কি? মায়া ম্যাডাম কি খুব অসুস্থ ছিল? ওনার চোখ মুখ কেমন লাল লাল হইয়া আছিল। অসুস্থ? আর ওনার পরনের কাপড়টাও তো কেমন অদ্ভুত ছিল। আমি তো লজ্জায় অন্যদিকে তাকাইয়া কথা বলছি। ফারাবির এই নিখুঁত অভিনয় আর সহজ কথা শুনে হৃদার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। সে বুঝতে পারছে ফারাবি সব জানে, কিন্তু এমনভাবে অভিনয় করছে যেন সে দুনিয়ার সবচেয়ে বোকা ছেলে। মায়া আর কিছু বলেনি তোমাকে? না ম্যাডাম, উনি শুধু বলল ওনার নাকি এখন বিদেশে যাওয়ার ফ্লাইট আছে, তাড়াহুড়া করে চলে গেল। তা আপনি ঠিক আছেন তো ম্যাডাম? আপনার মুখ এমন ফ্যাকাশে কেন? আমি ঠিক আছি, তুমি শুয়ে পড়ো। ফারাবি একটা পাতলা তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে এসে সে ফ্লোরে নিজের জন্য বিছানা পাততে শুরু করে। হৃদা বিছানায় বসে পাথরের মতো জমে আছে। ম্যাডাম, হ্যাঁ? আমি গরিব মানুষ হইতে পারি, কিন্তু আমার মা আমাদের একটা কথা শিখাইছিল, জানেন কি? কি? বিশ্বাস জিনিসটা কাচের মতো ম্যাডাম, একবার যদি ভেঙে যায় হাজার চেষ্টা করলেও আর জোড়া লাগে না। আর ভাঙা গাছের টুকরো দিয়ে শুধু হাতই কাটে, কোনো ঘর সাজানো যায় না। ফারাবি, আপনি ভাগ্যবতী ম্যাডাম, খুব ভাগ্যবতী, কারণ আপনার সাজানো গেমের পরিণতিটা আজ আপনি নিজ চোখে দেখেননি। দেখলে হয়তো আপনার ঘুম হারাম হয়ে যেত। কথাগুলো বলে ফারাবি আর এক সেকেন্ডও দাঁড়ায় না। সে ফ্লোরে শুয়ে চোখ বন্ধ করে ফেলে। তার এই শীতল, ভারী আর ভয়ঙ্কর সতর্কবার্তা হৃদার বুকের ভেতর তীরের মতো বিঁধে যায়। সারা রাত হৃদা ঘুমাতে পারে না। তার দু চোখ বেয়ে শুধু অনুশোচনা আর অপরাধবোধের অশ্রু ঝরতে থাকে।
সে বুঝতে পারে ফারাবি তাকে আর চিরতরে একটা বিশাল দেওয়ালের ওপাশে ঠেলে দিল। পরদিন সকালটা খুব থমথমে কাটে। হৃদা রাতে একদম ঘুমায়নি। দাদু সম্পত্তির লিগ্যাল ট্রান্সফারের জন্য আজ দুপুরে হৃদাদের কোম্পানির হেড অফিসে বোর্ড মিটিং। দুপুর 1টা বাজে। কোম্পানির বিশাল বোর্ডরুমের লম্বা কনফারেন্স টেবিলের এক মাথায় হৃদা বসে আছে, তার ঠিক পেছনে বডিগার্ডের মতো শান্ত হয়ে দাঁড়িয়ে আছে ফারাবি। টেবিলের অন্য পাশে আসাফ রহমান, সেলিনা এবং তাদের উকিল মিস্টার জামান বসে আছে। তো রিদা, আজ তো তোমার দাদুর সব সম্পত্তি তোমার নামে ট্রান্সফার হওয়ার কথা। সব পেপারস রেডি তো? হ্যাঁ চাচা, কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার একটু পরে উইল নিয়ে আসছে। তার আর প্রয়োজন হবে না মা, আসল উইল তো আমাদের উকিল জামান সাহেবের কাছে। আসল উইল মানে? দাদু তো একটাই উইল করে গেছেন। মিস রিদা, আপনার দাদুর মৃত্যু ঠিক 2 দিন আগে এই নতুন উইলটা করে গেছেন। এখানে স্পষ্ট লেখা আছে সম্পত্তির 50% আপনার আর বাকি 50% আপনার চাচা আসাফ সাহেবের নামে। হৃদার আগে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। দিস ইজ ইম্পসিবল। এটা একটা ফেক উইল। দাদু হাসপাতালে কোমায় ছিলেন, তিনি কিভাবে উইল করবেন? মুখ সামলে কথা বলো রিদা। এখানে উকিল সাহেব প্রমাণ নিয়ে বসে আছে, সিগনেচার একদম অরিজিনাল। তুই একা বসে বসে পুরো সম্পত্তি গিলবি, সেটা তো হতে দেওয়া যাবে না। হৃদা অসহায়ভাবে চারদিকে তাকায়। বোর্ডরুমের অন্য ডিরেক্টররা চুপ করে আছে, কারণ আসাফ সবাইকে কিনে নিয়েছে। হৃদার চোখে পানি চলে আসে। তোমরা আমার সাথে এত বড় বেইমানি করতে পারলে চাচা? আমার দাদুর শেষ সম্বলটাও তোমরা জাল কাগজ বানিয়ে কেড়ে নিতে চাইছো? ঠিক ওই মুহূর্তে হৃদার পেছনে দাঁড়িয়ে থাকা ফারাবি খুব শান্তভাবে পকেট থেকে নিজের ফোনটা বের করে। সে হৃদার দিকে বা আসাফের দিকে একবারও তাকায় না, শুধু স্ক্রিনে একটা টেক্সট টাইপ করে সেন্ড করে দেয়। জামান সাহেব, আপনি লিগ্যাল প্রসিডিওর শুরু করুন। আজই এই কোম্পানির অর্ধেক শেয়ার আমার নামে ট্রান্সফার করা হবে। উকিল জামান হাসি মুখে কলম বের করে পেপারসে সাইন করতে যাবে, ঠিক তখনই তার পকেটের ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে একটা আননোন নাম্বার। এক্সকিউজ মি, কলটা রিসিভ করি। হ্যালো, কে বলছেন? ফোনের ওপাশ থেকে এমন কিছু একটা বলা হয় যে মাত্র 2 সেকেন্ডের মধ্যে উকিল জামানের মুখের হাসি গায়েব হয়ে যায়। তার পুরো মুখটা ছায়ের মতো সাদা হয়ে যায় এবং কপাল দিয়ে ঘাম ঝরতে শুরু করে। কি বলছেন আপনি? আমার মেয়ে তো স্কুলে। না প্লিজ, ওর গায়ে হাত দেবেন না, আমি সব করছি। কি হলো জামান সাহেব, কে ফোন করেছে? জামান কোনো উত্তর দেয় না, তার হাত থরথর করে কাঁপছে। সে হঠাৎ করে টেবিলের উপর রাখা সেই জাল উইলটা 2 হাতে টেনে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। ও মা, কি করছেন আপনি? পাগল হয়ে গেলেন নাকি? আমাকে মাফ করবেন আসাফ সাহেব, আমি এই কেসে নেই, আমার জীবনের মায়া আছে। জামান নিজের ফাইলপত্র গুছিয়ে আক্ষরিক অর্থে বোর্ডরুম থেকে দৌড়ে পালিয়ে যায়। আসাফ এবং সেলিনা হাঁ করে তাকিয়ে থাকে। তাদের এত বড় ষড়যন্ত্র মাত্র 1 মিনিটের একটা ফোনে ধূলিসাৎ হয়ে গেল। এসব কি হচ্ছে এখানে? হৃদা হঠাৎ পেছনে ফেরে। সে দেখে ফারাবি খুব রিল্যাক্সড ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। হৃদার দিকে চোখ পড়তে ফারাবি তার সেই সিগনেচার ইনোসেন্ট আর কিউট হাসিটা দেয়। ম্যাডাম, উকিল সাহেবের কি হঠাৎ পেট খারাপ হলো নাকি? এমন দৌড় দিল কেন? তুমি কিছু করেছো ফারাবি? আমি কি করব ম্যাডাম, আমি তো শুধু আপনার পেছনে খাড়াই আছিলাম। তবে উপরওয়ালা তো আছে, বেঈমানদের কি তিনি ছাইরা দেবেন? হৃদা আর কোনো কথা বলে না। তার আর বুঝতে বাকি নেই যে এই অদৃশ্য ঢালটা কে। আসাফ আর সেলিনার আগে ফুসতে ফুসতে বোর্ডরুম থেকে বেরিয়ে যায়, আর হৃদা একদৃষ্টিতে তার এই সাধারণ ওয়েটার স্বামীর দিকে তাকিয়ে থাকে। রাত 2টো, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বিজলির আলোয় পুরো ঢাকা শহর ক্ষণক্ষণে আলোকিত হয়ে উঠেছে। হৃদাদের মেনশনে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। মেনশনের বিশাল ছাদে প্রচণ্ড বৃষ্টির মধ্যে হৃদা একা দাঁড়িয়ে আছে। সে পুরোপুরি ভিজে গেছে। আজ বোর্ডরুমের ঘটনার পর তার সব অহংকার, সন্দেহ আর জেদ ভেঙে চুরমার হয়ে গেছে। আমি কত বড় বোকা! যে মানুষটা আমাকে ছায়ের মতো আঁকলে রেখেছে, আমি তাকেই সন্দেহ করেছি, তাকে অপমান করেছি। হঠাৎ হৃদা অনুভব করে বৃষ্টির ফোঁটাগুলো আর তার গায়ে পড়ছে না। সে মুখ তুলে তাকায়। ফারাবি দাঁড়িয়ে আছে, তার হাতে একটা বড় কালো ছাতা, পরনে কালো শার্ট আর প্যান্ট। বৃষ্টির ছাঁটে ফারাবির চুলগুলো ভিজে কপালের উপর লেপ্টে আছে। এত রাতে বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে রিতা, ঘরে চলুন। না, আমি যাব না। আমার জ্বর আসুক, আমি মরে যাই, তাতে তোমার কি? তুমি তো আমাকে কোনোদিন ক্ষমা করবে না। আমি আপনাকে শাস্তি দিইনি রিতা,
শুধু আপনাকে বুঝতে দিয়েছি কিছু খেলা সবার জন্য নয়। হৃদা আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ছাতার নিচ থেকে বেরিয়ে এসে সজোরে ফারাবির বুকে আছড়ে পড়ে। সে তার 2 হাত দিয়ে ফারাবির ভেজা শার্ট শক্ত করে খামচে ধরে। আমাকে ক্ষমা করে দাও ফারাবি, প্লিজ। আমি তোমাকে বিশ্বাস করিনি। আমি তোমাকে টেস্ট করতে গিয়েছিলাম মায়াকে দিয়ে। আমি একটা খারাপ মেয়ে, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছাড়া মরে যাব ফারাবি। হৃদার এই অপ্রত্যাশিত আর তীব্র ইমোশনাল স্বীকারোক্তিতে ফারাবি কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার হাতের ছাতাটা ফ্লোরে খসে পড়ে। প্রচণ্ড বৃষ্টি তাদের দুজনকে ভিজিয়ে দিতে শুরু করে। ফারাবি হৃদার মুখটা 2 হাতে তুলে ধরে। তুমি জানো না তুমি কাকে ভালোবেসেছো হৃদা। আমার জগৎটা অনেক অন্ধকার। আমি তোমার ওই অন্ধকারেই হারিয়ে যেতে চাই ফারাবি। আমি তোমার আসল পরিচয় চাই না। তোমার ওয়েটার হও আর কোনো মাফিয়া, আমি শুধু আমার ফারাবিকে চাই। ফারাবির ভেতরের সব আত্মনিয়ন্ত্রণ যেন এই প্রবল বৃষ্টির জলে ধুয়ে যায়। সে হৃদাকে তার পেশিবহুল 2 হাত দিয়ে এমন শক্ত করে বুকে টেনে নেয় যেন সে তাকে নিজের পাঁজরের ভেতর লুকিয়ে ফেলতে চায়। বৃষ্টির শব্দ আর মেঘের গর্জনের মাঝে দুজনের নিঃশ্বাস এক হয়ে যায়। ফারাবি খুব আলতো করে হৃদার ভেজা কাঁপা ঠোঁটের উপর নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। ফারাবি। ফারাবির এই চুম্বনে কোনো বন্যতা ছিল না, ছিল এক গভীর অধিকার বোধ আর জমানো ভালোবাসা। হৃদা নিজের 2 হাত ফারাবির ঘাড়ে পেঁচিয়ে তাকে সম্পূর্ণভাবে গ্রহণ করে নেয়। তাদের মাঝের সব দূরত্ব, সব মিথ্যে পরিচয় আর মান অভিমান এই বৃষ্টির রাতে চিরতরে মুছে যায়। তার রাত আরও গভীর হয়। ফারাবি হৃদাকে পাঁচাকোলা করে তুলে ছাদ থেকে নিজেদের বেডরুমে নিয়ে আসে। ভেজা পোশাকে এক তীব্র রোমান্টিক আর সেন্সুয়াল আবহে তারা একে অপরের সাথে শারীরিক ও মানসিকভাবে এক হয়ে যায়। হৃদা নিজেকে পুরোপুরি সঁপে দেয় ফারাবির কাছে, কিন্তু সেই চরম ভালোবাসার মুহূর্তেও হৃদা জানে না তার বুকের ওপর শুয়ে থাকা এই মানুষটা শুধু তার স্বামী নয়, সে পুরো দেশের আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রক, অদৃশ্য সম্রাট। বৃষ্টির এই রোমান্টিক রাতের পর থেকে হৃদা আর ফারাবির জীবনটা যেন একটা স্বপ্নের মতো হয়ে উঠেছে। ফারাবির আসল পরিচয় কি, সে কিভাবে এত ক্ষমতাশালী হলো, এসব নিয়ে হৃদার মনে আর কোনো প্রশ্ন নেই। সে শুধু জানে এই মানুষটা তাকে দুনিয়ার সব বিপদ থেকে আগলে রাখতে পারে। দেখতে দেখতে আরও বেশ কয়েকটা দিন শান্তিতেই কেটে গেছে, কিন্তু অন্যদিকে ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডে এমন একটা ভয়ঙ্কর ঝড় দানা বাঁধছে যার খবর হৃদা তো দূর, দেশের পুলিশ প্রশাসনেরও জানা নেই। রাত 2:30, ঘুটঘুটে অন্ধকার আর ভারী কুয়াশায় ঢাকা শহরের এক পরিত্যক্ত আন্ডারগ্রাউন্ড পোর্ট। চারিদিকে শুধু সমুদ্রের ঢেউয়ের আছড়ে পড়ার শব্দ। একটি কালো ল্যান্ড ক্রুজার এসে থামে পোর্টের জেটিতে। গাড়ি থেকে নামে আন্তর্জাতিক ওয়েপন স্মাগলার এবং আন্ডারওয়ার্ল্ডের ত্রাস জারিফ, বয়স 35, পরনে লেদার জ্যাকেট, চোখে মুখে এক বন্য হিংস্রতা। তার সামনে ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে পোর্টের এক দুর্নীতিগ্রস্ত কাস্টমস অফিসার। মাল নামাতে এত লেট হচ্ছে কেন? স্যার, একটা সমস্যা আছে। এই পোর্টালের কন্ট্রোল এখন হৃদা রহমানের হাতে। ওনার পারমিশন ছাড়া একটা সুইও ঢোকার উপায় নেই। একটা সাধারণ মেয়ের পারমিশন লাগবে আমার? কাল সকালে পোর্ট আমার নামে লিখে নেব। স্যার, কাজটা এত সহজ না। কেন? ওই মেয়ে কি স্পাইডারম্যান? না স্যার, কিন্তু ওই মেয়ের পিছনে এমন একজনের হাত আছে যাকে সবাই ভয় পায়। কে সে? এম্পেরর। এম্পেরর? সম্রাট? এই দেশে তো কোনো রাজতন্ত্র নেই। কে এই জোকার? কেউ তাকে কোনোদিন চোখে দেখা নাই স্যার, শুধু নাম শুনেছে। সে একাই এই দেশের ডিফেন্স আর আন্ডারওয়ার্ল্ড কন্ট্রোল করে। স্টুপিড! একটা ভূতের ভয়ে আমি আমার $1 বিলিয়ন অস্ত্রের কারবার বন্ধ রাখবো? স্যার, আমার কথাটা একটু শোনেন। চুপ কর। এই শহরে এখন একটাই কিং থাকবে, আর আমি ওই এম্পায়ারকে তার সিংহাসন থেকে টেনে নিচে নামাবো। তুই শুধু হৃদার খোঁজ নে। জি স্যার, আমি দেখতেছি। পরের দিন সকাল 8টা। এদিকে ধানমন্ডির মেনশনে এক স্নিগ্ধ সকাল। রান্নাঘরে ফারাবি নিজের হাতে চা বানাচ্ছে। তার পরনে একটা সাধারণ টি শার্ট আর ট্রাউজার, চুলগুলো উস্কো খুস্কো। ঠিক তখনই হৃদা ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে কিচেনে আসে। সে পেছন থেকে ফারাবিকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে তার পিঠে মাথা রাখে। গুড মর্নিং। আরে ম্যাডাম, আপনি উইঠা গেছেন? আবারও ম্যাডাম? সরি, মানে হৃদা, চা তো প্রায় হইয়া গেছে। আমার চা লাগবে না, তুমি আমার সাথে কথা বলো। চা না খাইলে তো আপনার মাথা ব্যথা করবে, তখন অফিসে গিয়ে চিল্লাচিল্লি করবেন। অফিসে যাওয়ার কথাই তো ভাবতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে সারাদিন এভাবে
তোমাকে জড়িয়ে ধরে থাকি। হ্যাঁ, আমি তো একটা সাধারণ মানুষ, আমারে ধরে রেখে কি লাভ? তুমি সাধারণ নও ফারাবি, তুমি আমার স্বামী। আর তুমি না থাকলে আমি কবেই পাগল হয়ে যেতাম। আমি আর কি করলাম? আমি তো শুধু আপনার পেছনে পেছনে ঘুরি। চাচার ওই জাল উইলের দিনটা মনে আছে? আর মায়ের ওই হোটেলের ঘটনা? তুমি যে কিছু একটা করেছিলে আমি জানি। আমি আমি তো কিছুই করি নাই, ওইটা উপরওয়ালার বিচার ছিল। তুমি সত্যি দুনিয়ার সবচেয়ে কিউট মিথ্যেবাদী। আচ্ছা শোনো, অফিসে আজ একটা ঝামেলা আছে। কি ঝামেলা? কে একজন জরিফ নামের লোক আমাদের পোর্টটা দখল করতে চাইছে, বারবার হুমকি দিচ্ছে। জারিফ? এইটা আবার কে? শুনলাম সে নাকি খুব ভয়ঙ্কর স্মাগলার। আমি খুব টেনশনে আছি ফারাবি। টেনশন করেন না, আমি তো আছি। তুমি কি করবে? আমি আপনার লাইগা নামাজ পড়া দোয়া করুম, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, তাই করো। আমি রেডি হতে যাচ্ছি। সকালের এই রোমান্টিক সময় পার করে রিদা অফিসে চলে যায়। এরপর সারাদিন ফারাবি বাগানের কাজ আর বাড়ির সাধারণ তদারকি করেই কাটায়। কিন্তু রাত 11টায় মেনশনে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন শুরু হয় ফারাবির অন্য এক জীবন। ফারাবি নিজের বেডরুম থেকে বেরিয়ে মেনশনের একদম নিচের বেসমেন্টে চলে যায়। সেখানে একটা পুরনো ওয়াইন সেলারের পেছনের বুকশেলফটা সে আলতো করে ধাক্কা দেয়। বুকশেলফটা নিঃশব্দে সরে গিয়ে একটা অত্যাধুনিক স্টিলের দরজা বেরিয়ে আসে। ফারাবি সেখানে নিজের চোখের রেটিনা স্ক্যান করে। দরজাটা খুলে যায়। ভেতরের দৃশ্যটা যে কোনো হলিউড সিনেমাকেও হার মানাবে। বিশাল এক আন্ডারগ্রাউন্ড বাংকার, শত শত মনিটর, স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেম আর দেয়াল জুড়ে সাজানো অত্যাধুনিক সব আগ্নেয়াস্ত্র। ফারাবি সেখানে ঢুকে নিজের পরনের শার্ট খুলে একটা দামি ইতালিয়ান কালো স্যুট পরে নেয়। তার হাঁটার ভঙ্গি, চোখের দৃষ্টি সবকিছু এক নিমেষে বদলে যায়। সে এখন আর ওয়েটার ফারাবি নেই, সে এখন দ্য এম্পারার। বাংকারের মাঝখানে একটা বিশাল লেদার চেম্বারে ফারাবি গিয়ে বসে। তার সামনে অত্যন্ত সম্মান আর ভয় নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছে দেশের সবচেয়ে ভয়ঙ্কর দুজন মাফিয়া ডন এবং আর্মির একজন রিটায়ার্ড মেজর জেনারেল। রিপোর্ট। এম্পায়ার জারিফ গতরাতে চিটাগং পোর্টে ঢুকেছে। ওকে কে ঢুকতে দিল? কাস্টম অফিসার কামাল ওকে সাহায্য করেছে স্যার। কামাল এখন কোথায়? ওকে আমরা তুলে এনেছি এম্পোরেল, আপনার অর্ডারের ওয়েট করছি। ওর বডিটা বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও। বেইমানদের আমার সিস্টেমে কোনো জায়গা নেই। ইয়েস এম্পোরেল। জারিফ এখন কি চাইছে? সে রিদার কোম্পানির পোর্টটা ব্যবহার করতে চায় তার অস্ত্রের কার্গো খোলসা করার জন্য। আমার স্ত্রীর সম্পত্তিতে তার নজর? জি এম্পায়ার, সে আজ সকালে ম্যাডামকে হুমকি দিয়েছে। ওর কার্গো এখন কোথায়? ঠিক এই মুহূর্তে আন্তর্জাতিক জলসীমা পার হয়ে আমাদের এরিয়ায় ঢুকেছে। 3টে বড় জাহাজ। আমাদের সাবমেরিন ইউনিট কোথায়? স্ট্যান্ড বাই আছে স্যার। ফায়ার। স্যার 3টে জাহাজই। আমার কথার পুনরাবৃত্তি করার সাহস তোমাকে কে দিল মির্জা? সরি এম্পায়ার, আমি এখন কমান্ড দিচ্ছি। জারিফের একটা সুইও যেন আমার দেশের মাটিতে না পৌঁছায়। ওর সব অস্ত্র মাছের খাবারে পরিণত হোক। আর জারিফকে একটা মেসেজ পাঠাও। কি মেসেজ এম্পোরেল? ওকে জানিয়ে দাও সম্রাট জেগে উঠেছে, ওর মৃত্যুর কাউন্টডাউন শুরু। ইয়েস এম্পোরেল। ফারাবি মনিটরের দিকে তাকিয়ে থাকে। কয়েক মিনিটের মধ্যে স্যাটেলাইট ক্যামেরা দেখা যায় মাঝ সমুদ্রে জারিফের বিশাল 3টে কার্গো জাহাজ পরপর মিসাইল অ্যাটাকে দাউ দাউ করে জ্বলছে। ফারাবি নিজের হাতের আংটিটা ঘোরাতে ঘোরাতে এক ভয়ঙ্কর তৃপ্তির হাসি আসে। সকালে যে মানুষটা স্ত্রীর জন্য নিজের হাতে চা বানায়, রাতে সেই মানুষটা এক ইশারায় 1000 কোটি টাকার সাম্রাজ্য ধ্বংস করে দেয়। ফারাবির এই দ্বৈত জীবনের খেলা এখন এক নতুন এবং ভয়ঙ্কর মোড় নিতে শুরু করেছে। মাঝ সমুদ্রে জারিফের কার্গো ধ্বংস হওয়ার পর পুরো আন্ডারওয়ার্ল্ডে একটা চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু রিদা এসবের কিছুই জানে না। তার জীবন চলছে একদম স্বাভাবিক নিয়মে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। গুলশান অ্যাভিনিউতে রিদাদের কোম্পানির হেড অফিসের বিশাল গ্লাস ডোর কেবিনে বসে রিদা কিছু ফাইলের কাজ করছিল।
চারপাশটা একদম শান্ত। ঠিক তখনই অফিসের বাইরের করিডোরে একটা ভারী জুতো আর চেঁচামেচির শব্দ শোনা যায়। হৃদার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাঁপা কাঁপা পায়ে দৌড়ে হৃদার কেবিনে ঢোকে। ম্যাডাম, বাইরে একদল লোক জোর করে ঢুকে পড়েছে। জোর করে ঢুকছে মানে? সিকিউরিটি কি করছে? সিকিউরিটি গার্ডদের ওরা মেরে ফ্লোরে ফেলে রেখেছে ম্যাডাম। আমি পুলিশকে কল করব। পিএ কথা শেষ করার আগেই হৃদার কেবিনের কাঁচের দরজাটা সজোরে খুলে যায়। লম্বা সুঠাম দেহের অধিকারী জারিফ ভেতরে প্রবেশ করে। তার পরনে একটা কালো লেদার জ্যাকেট, চোখে সানগ্লাস। তার পেছনে দুজন সশস্ত্র বডিগার্ড দাঁড়িয়ে থাকে। জারিফ সানগ্লাসটা খুলে হৃদার সামনে চেয়ারটা একদম রিল্যাক্সড ভঙ্গিতে বসে পড়ে। নাইস অফিস, ইন্টেরিয়রটার বেশ সুন্দর। আপনি কে? আর আমার পারমিশন ছাড়া এখানে ঢোকার সাহস আপনাকে কে দিল? পারমিশন? জারিফ জারিফ কখনো পারমিশন নেয় না মিস হৃদা রহমান। আমি শুধু নিতে আসি। কি চান আপনি? আপনার চিটাগাং পোর্ট, ওটার কন্ট্রোল আমার লাগবে। আমার পোর্ট? আপনি কি পাগল হয়ে গেছেন? ওটা আমাদের লিগ্যাল বিজনেস প্রপার্টি। আপনার লিগ্যাল বিজনেস দিয়ে আমার কোনো কাজ নেই। আমার কিছু স্পেশাল কার্গো আসবে। আপনার পোর্টের কাস্টমস আর সিকিউরিটি আমি নিজের মতো করে সাজাবো। অসম্ভব। আমি কোনো ক্রিমিনালকে আমার পোর্ট ব্যবহার করতে দেব না। আপনি এখন এখান থেকে বেরিয়ে যান। রিজেক্ট করার আগে একটু ভেবে দেখবেন না? আমি কিন্তু টাকার অঙ্কটা ব্যাংক চেকে দিতে রাজি। টাকা দিয়ে হৃদা রহমানকে কেনা যায় না। গেট আউট ফ্রম মাই অফিস। জারিফ হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তার চোখে চাহনি এক নিমেষে হিংস্র হয়ে ওঠে। সে হৃদার ডেস্কের ওপর ঝুঁকে পড়ে, হৃদার একদম চোখের দিকে তাকায়। হৃদা ভয়ে একটু পিছিয়ে যায়। বেশি সাহসের দাম কিন্তু অনেক সময় নিজের জীবন দিয়ে চোকাতে হয় হৃদা। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? হুমকি না, ওয়ার্নিং। আগামী 24 ঘন্টার মধ্যে পোর্টের পেপারস আমার হাতে না আসলে এই সুন্দর মুখটা আর কেউ দেখতে পারবে না। আপনার লাশটাও খুঁজে পাওয়া যাবে না। আমি পুলিশ ডাকবো। পুলিশ ডাকুন। জারিফকে ছোঁয়ার ক্ষমতা এই দেশের পুলিশের নেই। 24 ঘন্টা সময় দিলাম, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। জারিফ তার লোকদের ইশারা করে কেবিন থেকে বেরিয়ে যায়। তার ভারী জুতোর শব্দ মিলিয়ে যাওয়ার পর হৃদা ধপ করে নিজের চেয়ারে বসে পড়ে। তার পুরো শরীর থরথর করে কাঁপছে। এত ভয়ঙ্কর হিংস্র চোখের দৃষ্টি সে জীবনেও দেখেনি। হৃদার মনে পড়ে ফারাবির কথা। সে দ্রুত ফোনটা হাতে নেয় ফারাবিকে কল করার জন্য, কিন্তু ডায়াল প্যাডে হাত রেখেই সে থমকে যায়। না, ফারাবিকে বলা যাবে না। ও তো একটা সাধারণ মানুষ। এই ভয়ঙ্কর লোকটা যদি ফারাবির কোনো ক্ষতি করে ফেলে, ফারাবি তো ওদের সাথে পারবে না। হৃদা চোখের পানি মুছে নিজেকে শক্ত করার চেষ্টা করে। সে সিদ্ধান্ত নেই এই বিপদ সে একাই সামলাবে, কিন্তু সে জানে না তার এই সাধারণ স্বামী ততক্ষণে সব খবর পেয়ে গেছে। অন্যদিকে মেনশনের বেসমেন্টের বাংকারে ফারাবি তার মনিটরের সামনে বসেছিল। হঠাৎ জেনারেল মির্জা সেখানে প্রবেশ করে। এম্পারার, জারিফ কিছুক্ষণ আগে ম্যাডামের অফিসে গিয়েছিল। আমি জানি। আপনি জানেন? আমার স্ত্রীর অফিসে কয়টা মাছি উড়ে, সেই খবরও আমার কাছে আছে। জারিফ কি বলছে ওকে? পোর্টের কন্ট্রোল চেয়েছে। ম্যাডাম রিজেক্ট করায় জারিফ ম্যাডামকে মেরে ফেলার হুমকি দিয়ে এসেছে। কথাটা শোনা মাত্র ফারাবির চোখের মনি যেন স্থির হয়ে যায়। বাংকারের ভেতরের তাপমাত্রা হঠাৎ করে কয়েক ডিগ্রি নিচে নেমে গেছে বলে মনে হয়। ফারাবি খুব ধীরে ধীরে নিজের লেদার চেয়ার থেকে উঠে দাঁড়ায়। জারিফ এখন কোথায়? পূর্বাঞ্চলে ওর একটা গোপন ফার্টিলাইজার আছে, ওখানেই আস্তানা গেড়েছে। আজ রাতে আমি একা বের হব। একা স্যার? ওর সাথে স্পেশাল ফোর্সের মতো ট্রেন্ড গার্ড আছে। আমি শ্যাডো স্কোয়াডকে রেডি করি। না, আমার স্ত্রীর চোখের দিকে তাকানোর অধিকার শুধু আমার। আর যে তাকাবে তার চোখ আমি নিজের হাতে উপড়ে নেব। জাস্ট প্রিপেয়ার মাই কার। রাত 3টে বাজে। ঢাকা শহরের উপকণ্ঠে পূর্বাচলের এক নির্জন ফার্ম হাউস। বাইরে প্রচণ্ড বেগে বাতাস বইছে। চারপাশটা একদম শুনশান। ফার্ম হাউসের ভেতরটা কড়া নিরাপত্তার চাদরে ঢাকা। জারিফের 10 জন স্পেশাল গার্ড ভারী অটোমেটিক অস্ত্র নিয়ে পজিশন নিয়ে আছে। ভেতরের ড্রয়িং রুমে জারিফ একা বসে দামি বিদেশি মদ খাচ্ছে। তার মেজাজ খুব খারাপ, কারণ মাঝ সমুদ্রে তার কার্গোগুলো ধ্বংস হওয়ার খবর সে পেয়ে গেছে। আমার কার্গো কে মারল? কে এই এম্পেরর?
জারিফ রাগে কাঁচের গ্লাসটা ছুঁড়ে মারে ফ্লোরে। হঠাৎ ফার্ম হাউসের ভেতরের সব আলো এক সেকেন্ডের জন্য কেঁপে ওঠে, নিভে যায়। পুরো বাড়িটা ঘুরঘুটে অন্ধকারে ডুবে যায়। কি হলো? কারেন্ট গেল কেন? জারিফ তার পকেট থেকে ওয়্যারলেস রেডিওটা বের করে। তারেক, তারেক, রেসপন্স কর, জেনারেটর অন কর জলদি। রেডিওর ওপাশ থেকে শুধু একটা খসখস শব্দ ছাড়া আর কোনো উত্তর আসে না। ফার্ম হাউসের বাইরে একদম নিস্তব্ধতা, কিন্তু এই নিস্তব্ধতার মাঝে অন্ধকারে এক এক করে খুব সূক্ষ্ম কিছু শব্দ শোনা যায়। কার যেন মাটিতে লুটিয়ে পড়ার শব্দ, কোনো ধাতব বস্তুর সাথে গলার নরম চামড়া কেটে যাওয়ার সেই ভয়ঙ্কর ফিসফিসানি শব্দ। তারেক, তোরা কই সব? কোনো উত্তর নেই। জারিফের বুকের ভেতর হঠাৎ একটা অজানা আতঙ্ক বাসা বাঁধে। সে দ্রুত নিজের কোমর থেকে লোডেড গ্লক পিস্তলটা বের করে তাক করে ধরে অন্ধকারের দিকে। কে ওখানে? সামনে আয়, গুলি করে মগজ উড়িয়ে দেব। ঠিক সেই মুহূর্তে ফার্ম হাউসের ইমার্জেন্সি রেড লাইটগুলো জ্বলে ওঠে। লাল আলোয় ফার্ম হাউসের ফ্লোরটা দেখে জারিফের শ্বাস আটকে যায়। তার সেই 10 জন এলিট গার্ড ফ্লোরে পড়ে আছে। প্রত্যেকের গলা নিখুঁতভাবে কাটা, এক ফোঁটা শব্দ করার সুযোগও কেউ পায়নি। পুরো ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে। ইম্পসিবল। মাত্র 2 মিনিটের 10 জন স্পেশাল গার্ডকে কে মারলো? জারিফ পিস্তল হাতে নিয়ে পেছনের দিকে এক পা এগোতে হঠাৎ তার ঘাড়ের কাছে একটা বরফ শীতল ধারালো ধাতব বস্তুর স্পর্শ অনুভব করে। একটা ধারালো ছুরি তার গলার রক ঘেঁষে ধরে আছে কেউ। জারিফের পুরো শরীর পাথরের মতো জমে যায়। তার পিস্তল ধরা হাতটা কাঁপতে শুরু করে। বন্দুকটা নিচে ফেল জারিফ। অন্ধকারের বুক চিরে ভেসে আসা এই ভারী রাজকীয় এবং ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনে জারিফের মনে হলো যেন স্বয়ং আজরাইল তার কাঁধে নিঃশ্বাস ফেলছে। সে বাধ্য হয়ে পিস্তলটা হাত থেকে ছেড়ে দেয়। পিস্তলটা ফ্লোরে পড়ে যায়। কে তুই? যার রাজত্বে বসে তুই রাজাকে খুঁজছিস, আমি সেই এম্পারার। এম্পেরর, তুই এখানে কি চাস? তুই আজ বিকেলে একটা ভুল করেছিস জারিফ, এমন একটা ভুল যার কোনো ক্ষমা আমার ডিকশনারিতে নেই। কি ভুল? আমার স্ত্রীর চোখের দিকে তাকানোর শাস্তি হলো মৃত্যু। তুই ওর অফিসে গিয়ে ওকে হুমকি দিয়েছিস। রিদা রহমান তোর স্ত্রী? হ্যাঁ, আর আমি আমার স্ত্রীর প্রতি খুব বোকামি করি। কথাগুলো শেষ হতে ঘাড়ের ওপর থেকে ছুরির সেই ঠান্ডা স্পর্শটা গায়েব হয়ে যায়। জারিফ দ্রুত পেছনে ঘোরে, কিন্তু সেখানে কেউ নেই। শূন্য ড্রয়িং রুমে শুধু লাশের স্তূপ পড়ে আছে। এত দ্রুত একটা মানুষ কিভাবে হাওয়ায় মিলিয়ে যেতে পারে তা জারিফের মাথায় আসে না। সে বুঝতে পারে এম্পায়ার কোনো সাধারণ মাফিয়া নয়, সে আক্ষরিক অর্থেই আন্ডারওয়ার্ল্ডের এক অদৃশ্য ঈশ্বর। পরদিন সকালবেলা ফার্ম হাউসের জানালা দিয়ে সূর্যের আলো এসে পড়েছে। জারিফ তখনও ফ্লোরে হাঁটু গেড়ে বসে। সে থরথর করে কাঁপছে। তার চোখের সামনে পড়ে থাকা ওই 10 জন এলিট কমান্ডোর লাশ তাকে বুঝিয়ে দিচ্ছে যে রিদা রহমানের দিক হাত বাড়ানোর মতো বোকামি সে আর দ্বিতীয়বার করবে না। এম্পায়ার জেগে উঠেছে, আর তার রাগের আগুন থেকে বাঁচার কোনো জায়গাই দুনিয়ায় নেই। পূর্বাচলের সেই অন্ধকার রাতের পর বেশ কয়েকটা দিন কেটে গেছে। ফার্ম হাউসে লাশের স্তূপ দেখে জারিফ হয়তো ভয়ে গা ঢাকা দিয়েছে, এমনটাই ভেবেছিল রিদা। তবে চাচার ষড়যন্ত্র, অফিসের কাজ আর জারিফের সেই হুমকির রেস ধরে রিদা মানসিকভাবে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। তার এই মানসিক চাপ দূর করার জন্য ফারাবি তাকে শহরের বাইরে শ্রীমঙ্গলের এক পাহাড়ি রিসোর্টে লং ড্রাইভে নিয়ে যাবার প্রস্তাব দেয়। বিকেল 4টে বাজে। আঁকাবাঁকা পাহাড়ি হাইওয়ে ধরে রিদাদের সাদা রঙের গাড়িটা ছুটে চলেছে। গাড়ির স্টিয়ারিংয়ে বসে আছে ফারাবি, আর পাশের সিটে সিট বেল্ট বেঁধে জানালার কাঁচ নামিয়ে বাইরে ঠান্ডা বাতাস উপভোগ করছে রিদা। ঢাকা শহর থেকে দূরে এলে কেমন একটা শান্তি শান্তি লাগে, তাই না? জি, মনে হয় যেন সব টেনশন বাতাসের লগে উইরা যাইতেছে। সত্যি, আমার তো ওই ইট পাথরের শহরে ফিরে যেতে ইচ্ছে করছে না। ফিরে যাইতে ইচ্ছে করতেছে না? তাইলে আপনার ওই এত বড় অফিস, এত বড় ব্যবসা কে দেখব? জানি না ফারাবি, মাঝে মাঝে মনে হয় এই টাকার জন্যই তো আমার নিজের আপন মানুষগুলো আমার শত্রু হয়ে গেছে। আমার দাদু ওই 1000 কোটির সম্পত্তিটাই যত নষ্টের মূল। টাকা তো সবাই চায়, এটা তো দুনিয়ার নিয়ম। কিন্তু আমি চাই না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি ফারাবি। কি সিদ্ধান্ত? আমি দাদুর সব সম্পত্তি ওই এতিমখানায় দিয়ে দেব। চাচার সাথে আর কোনো লিগ্যাল ফাইট করব না, সব ছেড়ে দেব।
বলেন কি, সব দিয়ে দিবেন? তাহলে আমরা খামু কি, থাকমু কই? কেন, তুমি আছো না? তুমি তো আমাকে মাসে 1 লাখ টাকা স্যালারি দেওয়ার কথা বলছো। আমরা ওই টাকা দিয়েই তো চলতে পারবো, তাই না? মাসে 1 লাখ টাকা দিয়ে কি আপনার মতো বড় লোকের মাইয়ার মেকআপের খরচ উঠবো? ফাজলামো করছো? আমি মেকআপ ছাড়াই অনেক সুন্দর। আমরা ওই টাকায় একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নেব। তুমি ছোটোখাটো কোনো কাজ করবে আর আমি তোমার জন্য রান্না করব, ঠিক আছে? আপনি সত্যি একটা ছোট্ট ফ্ল্যাটে আমার লগে থাকতে পারবেন? আপনার কষ্ট হইব না? একদম কষ্ট হবে না। যেখানে তুমি থাকবে সেটাই আমাদের রাজপ্রাসাদ ফারাবি। আমি শুধু একটা শান্ত জীবন চাই। ফারাবি আর কোনো কথা বলে না। সে এক হাত স্টিয়ারিংয়ে রেখে অন্য হাত দিয়ে হৃদার হাতটা শক্ত করে ধরে। তারপর খুব আলতো করে হৃদার কপালের একপাশে একটা গভীর চুমু খায়। হৃদা চোখ বন্ধ করে ফারাবির কাঁধে মাথা এলিয়ে দেয়। গাড়ির স্পিকারে তখন খুব হালকা ভলিউমে বাজছে হৃদার পছন্দের একটা পুরনো গান, আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত। দুজনের মধ্যে এক অদ্ভুত স্বর্গীয় রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। বিকেল গড়িয়ে গোধূলির আলো ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করেছে। পাহাড়ি রাস্তার দুপাশে ঘন জঙ্গল আর মাঝখানে একটা বড় নির্জন ব্রিজ। চারদিকে একটা শুনশান নীরবতা। ফারাবির গাড়িটা ব্রিজের ঠিক মাঝামাঝি পৌঁছাতেই হঠাৎ পেছনের বাঁক থেকে প্রচণ্ড স্পিডে 3টে কালো রঙের হুডখোলা এসইউভি এসে ফারাবির গাড়িকে ওভারটেক করে সামনে আড়াআড়িভাবে ব্রেক কষে। ও মাই গড, ফারাবি কি হলো? হৃদা, মাথা নিচু করেন জলদি। হৃদা কিছু বুঝে ওঠার আগেই সামনের কালো গাড়িগুলো থেকে ভারী অটোমেটিক রাইফেলের ব্রাশ ফায়ার শুরু হয়। ফারাবির গাড়ির সামনের কাঁচ বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে যায়। ফারাবি 1 সেকেন্ডের ভগ্নাংশে হৃদার ঘাড় চেপে ধরে তাকে সিটের একদম নিচে ড্যাশবোর্ডের আড়ালে লুকিয়ে ফেলে। ফারাবি, এরা কারা? এরা তো আমাদেরকে মেরে ফেলবে। ভয় পাবেন না হৃদা, আমি আছি। ফারাবি চাইলে একাই এই মুহূর্তে গাড়ি থেকে বেরিয়ে খালি হাতে ওই 20 জন গুন্ডাকে চোখের পলকে মেরে ফেলতে পারে, কিন্তু হৃদার সামনে তার আসল পরিচয় প্রকাশ হয়ে যাবে। তাই সে নিজেকে একজন সাধারণ ভীতু মানুষের মতোই ডিফেন্ড করার নাটক চালিয়ে যায়। তুমি পুলিশের নাম্বারে কল করো ফারাবি, প্লিজ। আমার হাত কাঁপতেছে হৃদা, ফোন তো ফ্লোরে পড়ে গেছে। ঠিক তখনই বাইরের গুলির শব্দ থেমে যায়। ভারী জুতোর আওয়াজ এগিয়ে আসে তাদের গাড়ির দিকে। একজন গুন্ডা এসে হৃদার পাশের ভাঙা জানালা দিয়ে হাত ঢুকিয়ে গাড়ির দরজাটা খুলে ফেলে। বাইরে আয় জলদি। ভাই, আমাদের মাইরেন না ভাই, আপনাদের কি দরকার আমরা সব দিয়ে দেবো। চুপ কর ফকিন্নির পোলা। গুন্ডারে হৃদার চুলের মুঠি ধরে তাকে জোর করে গাড়ি থেকে টেনে বাইরে বের করে আনে। হৃদা ব্যথায় চিৎকার করে ওঠে। ফারাবিও গাড়ি থেকে বেরিয়ে এসে দুহাত জোর করে কাঁপার অভিনয় করতে থাকে। ঠিক তখনই কালো এসইউভিগুলোর পেছন থেকে ধীর পায়ে হেঁটে সামনে আসে জারিফ। তার চোখে মুখে এক পৈশাচিক হাসি। কি হৃদা রহমান? বলেছিলাম না জারিফ যা চায় তা কেড়ে নিতে জানে। জারিফ, আপনি? হ্যাঁ আমি। তুমি ভেবেছিলে তোমার ওই অদৃশ্য বডিগার্ড আমাকে ভয় দেখিয়ে দেশছাড়া করবে? জারিফ এত সহজে হার মানে না। আমাকে ছেড়ে দিন। আপনি পোর্ট চেয়েছিলেন না? আমি সব পেপার সাইন করে দেব। পোর্ট তো আমি নেবই, কিন্তু তার আগে তোমার ওই অহংকারটা ভাঙতে হবে। তুমি তো আমাকে রিজেক্ট করেছিলে, তাই না? স্যার, আমার বউরে ছেড়ে দেন স্যার, ওনার কোনো দোষ নাই। আপনি আমার যা খুশি করেন। আরে ওয়েটার জামাই দেখি বউয়ের জন্য খুব দরদ দেখাচ্ছে। তুই আমাকে কি দিবি রে ভিখারি? ফারাবি, তুমি ওদের সাথে কথা বলো না, ওরা খুনি। ঠিক বলেছিস রিতা, আমি খুনি। আর তোকে সারা জীবনের মতো কাবু করতে হলে তোর দুর্বল জায়গাটাতে আঘাত করতে হবে। জারিফ হঠাৎ তার কোমর থেকে একটা ভারী পিস্তল বের করে ফারাবির দিকে তাক করে। হৃদার চোখ ভয়ে বড় বড় হয়ে যায়। না জারিফ, প্লিজ না। স্যার, বন্দুক নামান স্যার, আমার তো মা আছে গ্রামে। তোর মাকে গিয়ে বলিস জারিফ কাউকে ছাড়ে না। জারিফ ট্রিগার চেপে দেয়। ঠিক ওই 1 সেকেন্ডের মধ্যে ফারাবি নিখুঁতভাবে নিজের শরীরের পজিশন এমনভাবে সামান্য ঘুরিয়ে নেয় যাতে গুলিটা তার বুকে না লেগে সোজা তার বাঁ দিকের কাঁধ ভেদ করে বেরিয়ে যায়।
একটা বিকট শব্দে গুলিটা ফারাবির কাঁধে আঘাত করে। ফারাবি যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে। তার কাঁধ থেকে গলগল করে রক্ত বেরিয়ে রাস্তার কালো পিচ ভিজিয়ে দিতে শুরু করে। ফারাবি! হৃদা গুন্ডাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে পাগলের মতো ছুটে গিয়ে ফারাবির ফ্লোরে পড়ে থাকা রক্তাক্ত শরীরটা জড়িয়ে ধরে। তার দু হাত ফারাবির রক্তে লাল হয়ে যায়। ফারাবি, চোখ খোলো, প্লিজ চোখ খোলো। কেউ আমাকে সাহায্য করুন, ও মরে যাচ্ছে। হৃদা, হৃদা, আপনি আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, তুমি কথা বলো না। রক্ত বেরোচ্ছে অনেক। অনেক ইমোশনাল ড্রামা হয়েছে, এবার একে গাড়িতে তোল। জারিফ নিজে এগিয়ে এসে হৃদার চুলের মুঠি ধরে হ্যাঁচকা টানে তাকে ফারাবির বুকের ওপর থেকে আলাদা করে ফেলে। হৃদা পা ছুঁড়ে আঁচড়ে কামড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু জারিফের শক্তির কাছে সে কিছুই না। আমাকে ছেড়ে দে শোরের বাচ্চা। আমার ফারাবিকে হাসপাতালে নিতে হবে, ও মরে যাবে। মরুক রাস্তার কুকুরটা, তুই চল আমার সাথে। জারিফ জোর করে হৃদাকে একটা এসইউভিতে তুলে দরজা লক করে দেয়। গাড়িগুলো স্টার্ট নিয়ে প্রচণ্ড স্পিডে ঢাকার দিকে ছুটতে শুরু করে। হৃদা গাড়ির পেছনে কাঁচ দিয়ে কাঁদতে কাঁদতে দেখতে থাকে তার ভালোবাসার মানুষটা ওই নির্জন ব্রিজের ওপরে একা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। জারিফের গাড়িগুলো চোখের আড়াল হতে ব্রিজের ওপরে পড়ে থাকা ফারাবির রক্তাক্ত শরীরের আঙুলগুলো সামান্য নড়ে ওঠে। রক্তক্ষরণের কারণে সে প্রায় সেন্সলেস হয়ে আসছে। কিন্তু তার আগেই জঙ্গলের ভেতর থেকে নিঃশব্দে বেরিয়ে আসে কালো ইউনিফর্ম পরা শ্যাডো স্কোয়াডের 2 ডজন কমান্ডো এবং জেনারেল মির্জা। তারা ফারাবির গাড়ির জিপিএস ট্র্যাক করে ঠিক কয়েক মিনিটের মধ্যে সেখানে পৌঁছে গেছে। এম্পায়ার, ও মাই গড, স্ট্রেচার নিয়ে আয় জলদি। কমান্ডোরা দ্রুত ফারাবিকে একটা কালো আর্মার্ড অ্যাম্বুলেন্সে তুলে নেয়। অ্যাম্বুলেন্সটা সাইরেন বাজিয়ে হাইওয়ে ধরে ঢাকার সবচেয়ে বড় সিটি হসপিটালের দিকে উঠতে থাকে। রাত 9টা বাজে। সিটি হসপিটালের এমার্জেন্সি ফ্লোর পুরোটা শ্যাডো স্কোয়াড ঘিরে রেখেছে। ডাক্তার আর নার্সরা আতঙ্কে দৌড়াদৌড়ি করছে। একটা স্ট্রেচারে করে ফারাবিকে দ্রুত আইসিইউর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ফারাবির চোখ তখনও বন্ধ। তার ফর্সা মুখটা অতিরিক্ত রক্তক্ষরণে একদম ফ্যাকাশে হয়ে গেছে। ডাক্তার, ওনার কিছু হলে এই পুরো হাসপাতাল আমি জ্বালিয়ে দেব। স্যার, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। পেশেন্টের পালস খুব ড্রপ করছে। স্ট্রেচারটা আইসিইউ দরজার ঠিক সামনে পৌঁছাতে হঠাৎ একটা অভাবনীয় ঘটনা ঘটে। ফারাবির বন্ধ চোখের পাতাগুলো খুব ধীরে ধীরে খুলে যায়। তার চোখে সেই ইনোসেন্ট অসহায় ওয়েটারের ভাবটা এবার চিরতরে মরে গেছে। সেখানে এখন জ্বলছে আগ্নেয়গিরির দগদগে আগুনের এক বুনো আদিম হিংস্রতা। তার এই চোখের চাউনি দেখে পাশে থাকা নার্স ভয়ে দুকদম পিছিয়ে যায়। মির্জা। ইয়েস ইয়েস এম্পায়ার, আমি আছি। জারিফ আমার রানীর গায়ে হাত দিয়েছে। আমি এক্ষুনি পুরো ঢাকা শহরের প্রতিটি ইট উল্টে জারিফকে বের করছি স্যার। শুধু ঢাকা শহর না, এই দেশের আকাশ বাতাস জলপথ সব ব্লক করে দাও। আজ রাত থেকে এই শহরের কোনো নিয়ম থাকবে না, কোনো আইন থাকবে না। হোয়াট আর ইউর অর্ডার এম্পায়ার? ইনিশিয়েট কোড ব্ল্যাক। ফারাবির এই একটা মাত্র শব্দ শোনার পর জেনারেল মির্জার শিরদাঁড়া দিয়ে বরফ শীতল স্রোত বয়ে যায়। কোড ব্ল্যাক মানে পুরো দেশের আন্ডারওয়ার্ল্ড আর ডিফেন্স সিস্টেমের সর্বোচ্চ এবং সবচেয়ে ভয়ঙ্কর অ্যালার্ম। ডাক্তাররা দ্রুত ফারাবিকে আইসিইউর ভেতরে নিয়ে যায়। মির্জা তার ওয়্যারলেস রেডিওটা হাতে নিয়ে কাঁপা গলায় কমান্ড পাস করে। ঢাকা শহরের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী আর ভয়ঙ্কর একটা রাতের সূচনা হয়ে গেছে, কারণ অদৃশ্য সম্রাট আজ তার আসল রূপে জেগে উঠেছে। আইসিইউর বেডে শুয়ে থাকা মুমূর্ষ ফারাবির মুখ থেকে কোড ব্ল্যাক শব্দটা উচ্চারিত হওয়ার পর ঢাকা শহরের চেহারাটা যেন জাদুর মতো বদলে যায়। রাত তখন 12টা পার হয়েছে। বাংলাদেশ আর্মি হেডকোয়ার্টারের রাডারগুলো হঠাৎ করে জ্যাম হয়ে যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের স্ক্রিনগুলো পুরোপুরি কালো। কারো কোনো কমান্ড কাজ করছে না। অন্যদিকে ঢাকার রাস্তায় সাধারণ পুলিশের বদলে নেমে পড়ে কালো রেঞ্জ রোভার এবং সাঁজোয়া গাড়ির বিশাল কনভয়। আকাশে টহল দিতে শুরু করে কালো রঙের ব্ল্যাক হক হেলিকপ্টার। পুরো দেশের প্রশাসনিক সিস্টেম এক অদৃশ্য ইশারায় অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশের আইজি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সবাই ঘুম থেকে জেগে উঠেছেন। তারা বুঝতে পেরেছেন আজ রাতে কেউ শান্তিতে ঘুমাতে পারবে না, কারণ আন্ডারওয়ার্ল্ডের ঈশ্বর সম্রাট আজ তার হারিয়ে যাওয়া রানীকে খুঁজছে। স্বরাষ্ট্রমন্ত্রী ফোনে কাঁপা গলায় বলেন, আইজি সাহেব, শহরে এসব কি হচ্ছে? আর্মি রাডার অফ কেন? স্যার, কোড ব্ল্যাক অ্যালার্ম বাজানো হয়েছে। আমাদের কারোর কিছু করার নেই। মানে কি?
এম্পায়ার আবার রাস্তায় নেমেছে কেন? শুনলাম কোনো এক বোকা লোক এম্পায়ারের স্ত্রীর গায়ে হাত তুলেছে স্যার। এম্পায়ার তাকে খুঁজছেন। ও মাই গড, ফোর্সকে অর্ডার দিন কেউ যেন রাস্তায় বের না হয়। আজ রাতে অনেক রক্ত ঝরবে ঢাকা শহরে। অন্যদিকে শহরের একদম উপকণ্ঠে গাজীপুরের একটা পরিত্যক্ত বিশাল টেক্সটাইল ফ্যাক্টরি, চারপাশটা ঘন জঙ্গলে ঘেরা। এই ফ্যাক্টরির ভেতরেই একটা পুরনো লোহার চেয়ারের সাথে হৃদাকে মোটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। হৃদার কপাল কেটে রক্ত পড়ছে, শাড়িটা ধুলো আর কাদায় মাখামাখি। তার চোখের সামনে ফারাবির সেই রক্তাক্ত মুখটা বারবার ভেসে উঠছে। তার সামনে দাঁড়িয়ে আছে জারিফ। সে টেরই পায়নি যে বাইরে পুরো দেশ এখন তার খোঁজে উল্টে ফেলা হচ্ছে। কি ম্যাডাম, খুব তো অহংকার ছিল, এখন কেমন লাগছে? আমাকে ছেড়ে দিন, আমার ফারাবির কাছে যেতে দিন। তোর ফারাবি তো এতক্ষণে মর্গের ফ্রিজে ঢুকে গেছে। ওই গুলি খাওয়ার পর কি আর কেউ বাঁচে? চুপ করুন আপনি, আমার স্বামী বেঁচে আছে। বেঁচে থাকলেও সে একটা ওয়েটার, সে এসে আমার কি ছেড়বে? এই দেখ পোর্টের পেপারস, চুপচাপ সাইন কর। আমি মরে গেলেও এই কাগজ সাইন করব না। সাইনের জন্য আঙুল লাগে রিতা, তুই সাইন না করলে তোর একটা একটা করে আঙুল আমি কেটে নেব। এরপর কি সাইন করবে না? আপনার মতো জানোয়ারের বিচার আল্লাহ করবে। আমার স্বামীকে তোরা মেরে ফেললি। তোর আল্লাহকে ডাক, আর তোর ওই মরা ওয়েটার স্বামীকেও ডাক, দেখি কে তোকে বাঁচায় আজ। রাত 2টো বাজে। জারিফের প্রায় 200 জন স্পেশাল গার্ড পুরো ফ্যাক্টরির বাইরে এবং ভেতরে ভারী অটোমেটিক রাইফেল নিয়ে পজিশন নিয়ে আছে। জারিফ হৃদার চুলের মুঠি ধরে কলমটা তার হাতে গুঁজে দেওয়ার চেষ্টা করছে। হৃদা প্রাণপণ শক্তিতে বাধা দিচ্ছে। ঠিক তখনই ফ্যাক্টরির বাইরে নিস্তব্ধতা ভেঙে একটা ভয়ঙ্কর তীক্ষ্ণ আওয়াজ আকাশ ছিঁড়ে ধেয়ে আসে। কিসের আওয়াজ এটা? জারিফের কথাটা শেষ হওয়ার আগে ফ্যাক্টরির বাইরের বিশাল লোহার মেন গেটটা একটা রকেট লঞ্চারের প্রচণ্ড আঘাতে বিকট শব্দে উড়ে যায়। আগুনের গোলার কালো ধোঁয়ায় চারপাশটা ঢেকে যায়। পজিশন নে সবাই, ফায়ার কর। জারিফের 200 জন সশস্ত্র গার্ড মেইন গেটের দিকে ব্রাশ ফায়ার শুরু করে, কিন্তু তাদের সামনে দিয়ে কালো ইউনিফর্ম পরা শ্যাডো স্কোয়াডের এলিট কমান্ডোরা এমন ক্ষিপ্রতায় ভেতরে প্রবেশ করে যা মানুষের চোখের পলকের চেয়েও দ্রুত। ফ্যাক্টরির ওপরের কাঁচের ছাদ ভেঙে দড়ি বেয়ে নিচে নামতে শুরু করে দেশের স্পেশাল ফোর্সের কমান্ডোরা। চারদিক থেকে শুধু মুহুর্মুহু গুলির শব্দ, গ্র্যানেড ব্লাস্ট আর আর্তনাদ ভেসে আসতে থাকে। এসব কারা? আর্মি? এরা আমাকে ট্রেস করলো কিভাবে? জারিফের লোকরা পজিশন নেওয়ার আগেই লাশে পরিণত হতে থাকে। মাত্র 5 মিনিটের এক নারকীয় ধ্বংসযজ্ঞ। ফ্যাক্টরির ভেতরে ধোঁয়ার কারণে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু গুলির শব্দ পুরোপুরি থেমে গেছে। জারিফের 200 জন স্পেশাল গার্ডের একজন আর বেঁচে নেই। পুরো ফ্যাক্টরি ফ্লোর লাশের স্তূপে পরিণত হয়েছে। জারিফ ভয়ে তার হাতের পেপারস ফেলে দিয়ে হৃদার চেয়ারের পেছনে লুকিয়ে পড়ে। কে তোরা? আমার লোকরা সব কোথায়? ফ্যাক্টরির ভেতর প্রধান কাঠের দরজাটা একটা ভারী বুটের লাথিতে বিকট শব্দে ভেঙে পড়ে। ধোঁয়ার ভেতর দিয়ে খুব ধীর পায়ে একজন মানুষের অবয়ব ফুটে ওঠে। হৃদা চোখ মেলে তাকায়। ধোঁয়া একটু একটু করে সরে যাচ্ছে। হৃদার শ্বাস যেন গলার কাছে আটকে যায়। ফারাবি? হৃদা যা দেখছে তা তার নিজের চোখকেও বিশ্বাস করাতে পারছে না। ফ্যাক্টরির দরজা দাঁড়িয়ে আছে তার স্বামী ফারাবি, কিন্তু এ তো তার সেই লাজুক গরিব ওয়েটার স্বামী নয়। ফারাবির পরনে একটি কালো রঙের লম্বা ট্যাকটিক্যাল ট্রেঞ্চ কোট। তার বাঁ কাঁধের ব্যান্ডেজ চিরে তাজা রক্ত ঝরে কোট ভিজিয়ে দিচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার ডান হাতে ধরা একটা ভারী আধুনিক অটোমেটিক রাইফেল। তার হাঁটার মধ্যে দুনিয়া কাঁপানো এক আদিম আভিজাত্য আর অহংকার ফুটে বেরোচ্ছে। ফারাবি একা নয়, তার ঠিক পেছনে 2 কদম দূরত্ব বজায় রেখে মাথা নিচু করে হেঁটে আসছে দেশের সবচেয়ে বড় 2জন আন্ডারওয়ার্ল্ড মাফিয়া ডন এবং স্পেশাল ফোর্সের মেজর জেনারেল মির্জা। চারপাশের শত শত কমান্ডো ফারাবিকে দেখে তাদের বন্দুক নিচে নামিয়ে মাথা ঝুঁকিয়ে স্যালুট দেয়। ওয়েটার, তুই এখানে কিভাবে? আমি বলেছিলাম না জারিফ, যার রাজত্বে বসে তুই রাজাকে খুঁজছিস, আমি সেই এম্পেরর। ফারাবির এই রাজকীয় ভয়ঙ্কর গলা শুনে জারিফের হাত থেকে তার লোডেড পিস্তলটা ফ্লোরে খসে পড়ে। সে থরথর করে কাঁপতে কাঁপতে হৃদার পেছন থেকে বেরিয়ে আসে। তার মস্তিষ্ক এখন বুঝতে পেরেছে সে আসলে কার স্ত্রীর গায়ে হাত দিয়েছে। এই সাধারণ ওয়েটার ছেলেটাই আন্ডারওয়ার্ল্ডের সেই ঈশ্বর। এম্পেরর, আপনি আমাকে মাফ করে দিন, আমি জানতাম না। আমি তোকে কাল রাতেই ওয়ার্নিং দিয়েছিলাম জারিফ, দেশ ছেড়ে পালাতে বলেছিলাম। আমি ভুল করেছি, আমি ম্যাডামের কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ
আমাকে প্রাণী মারবেন না। হৃদা চেয়ারে বাঁধা অবস্থায় থরথর করে কাঁপছে। তার সামনে দাঁড়িয়ে থাকা এই ভয়ঙ্কর চেহারার মানুষটা তার ফারাবি, এটা সে কোনোভাবে মেলাতে পারছে না। ফারাবির চোখের ওই লাল হিংস্র দৃষ্টি দেখে হৃদার নিজেরই ভয় লাগছে। ফারাবি ধীরে ধীরে জারিফের সামনে এসে দাঁড়ায়। কোনো কথা না বলে সে তার ডান পায়ের ভারী ট্যাকটিক্যাল বুট দিয়ে জারিফের বুকের পাঁজরের ওপর প্রচণ্ড জোরে একটা লাথি মারে। হাড় ভেঙে যাওয়ার মটমট শব্দ পুরো ফ্যাক্টরিতে প্রতিধ্বনিত হয়। মাফ করে দিন। আমার স্ত্রীর চোখে তুই যে জল এনেছিস তার চড়া মূল্য তোকে দিতে হবে জারিফ। ফারাবি তার হাতের অটোমেটিক রাইফেলটা একটু ওপরে তোলে। 1 সেকেন্ডের জন্য সে জারিফের চোখের দিকে তাকায়, তারপর কোনো রকম দ্বিধা বা ইমোশন ছাড়া একটা সিঙ্গেল শট করে। বুম! জারিফের কপালে গুলিটা বিদ্ধ হয়। সে ফ্লোরে রক্তে ভেসে যায়। মৃত্যুর নিস্তব্ধতা নেমে আসে পুরো ফ্যাক্টরিতে। জারিফের মৃত্যুর পর পুরো ফ্যাক্টরিতে পিনপতন নীরবতা। কেউ একটা নিঃশ্বাস ফেলারও শব্দ করছে না। ফারাবি তার রক্তমাখা হাত থেকে ভারী রাইফেলটা ফ্লোরে ফেলে দেয়। সে খুব ধীরে ধীরে হৃদার দিকে ফিরে তাকায়। হৃদার দিকে তাকাতেই ফারাবির চোখের সে বন্য ভয়ঙ্কর লুকটা আস্তে আস্তে মুছে যেতে শুরু করে। তার মুখমণ্ডলের কাঠিন্য গলে গিয়ে সেখানে আবার সেই হৃদার ভালোবাসার ফারাবির ছায়া ফুটে ওঠে। সে ধীর পায়ে হৃদার সামনে এসে দাঁড়ায় এবং নিজের রক্তমাখা হাত দিয়ে খুব সাবধানে হৃদার বাঁধনগুলো খুলে দেয়। হৃদা, বাঁধন খোলার সাথে সাথে হৃদা ভয়ে কয়েক কদম পিছিয়ে যায়। তার চোখে অঝোর ধারায় জল পড়ছে। সে ফারাবির দিকে একটা অপরিচিত ভয়ঙ্কর মানুষের মতো করে তাকাচ্ছে। কাছে আসবে না তুমি। কে তুমি? আমার ওয়েটার ফারাবি কোথায়? আমি তোমার ফারাবি হৃদা। মিথ্যে কথা। আমার ফারাবি কোনো খুন করতে পারে না। তার পেছনে মাফিয়া ডনরা ঘুরে বেড়ায় না। তুমি একটা দানব। তুমি আমাকে ধোঁকা দিয়েছো। হৃদার কথায় ফারাবির বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যায়। সে আর দাঁড়িয়ে থাকতে পারে না। তার কাঁধের তাজা রক্ত আর হৃদার এই ভয় তাকে ভেতর থেকে ভেঙে দেয়। ফারাবি হৃদার সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ে। আমাকে ভয় পেও না হৃদা, প্লিজ। আমি তোমাকে ধোঁকা দিইনি, আমি শুধু নিজের অতীত থেকে পালাতে চেয়েছিলাম। কিসের অতীত? কিভাবে তুমি এই ভয়ঙ্কর জগতের সম্রাট হলে? তুমি তো গরিব ছিলে। আমি সত্যিই গরিব ছিলাম হৃদা। বস্তিতেই বড় হয়েছি। আমার বাবা মা কেউ ছিল না। রাস্তায় রাস্তায় মার খেয়ে ডাস্টবিনের খাবার খেয়ে বড় হয়েছি আমি। তারপর 10 বছর বয়সে আমাকে তুলে নিয়ে যায় আন্ডারওয়ার্ল্ডের এক পুরনো ডন। তারা আমাকে মানুষ বানায়নি হৃদা, তারা আমাকে একটা অস্ত্র বানিয়েছে। আমার শরীরের এই কাটা দাগগুলো তারই প্রমাণ। তারা আমাকে শিখিয়েছে কিভাবে আবেগহীন হয়ে শুধু রক্ত ঝরাতে হয়। তুমি তাহলে ক্রিমিনাল? আমি ক্রিমিনালদের বাপ হয়েছিলাম হৃদা। 18 বছর বয়সে আমি ওই পুরনো ডনকে সরিয়ে পুরো আন্ডারওয়ার্ল্ডের কন্ট্রোল নিজের হাতে নিই। আমি বুঝতে পেরেছিলাম এই দেশে বাঁচতে হলে ক্ষমতা লাগে। আমি দেশের ডিফেন্স সিস্টেম ইনভেস্ট করি, উইপেন্স কোম্পানি বানাই। আমি 1000 কোটি টাকার মালিক হয়ে যাই। সবাই আমাকে এম্পেরর বলে ডাকতে শুরু করে। তাহলে তুমি ওই রেস্টুরেন্টে ওয়েটারের কাজ কেন করছিলে? কারণ আমি হাঁপিয়ে উঠেছিলাম হৃদা। এত টাকা, এত ক্ষমতা, এত রক্ত, এসবের মাঝে আমার নিজের কোনো জীবন ছিল না। রাতে আমার ঘুম হতো না। আমি শুধু একটা সাধারণ মানুষের জীবন খুঁজছিলাম, যেখানে কেউ আমাকে ভয় পাবে না, কেউ আমাকে স্যালুট দেবে না, যেখানে আমি দিনে 300 টাকা রোজগার করে শান্তিতে ঘুমাতে পারবো। তাই তুমি ওয়েটার সেজেছিলে? হ্যাঁ, আমি আমার সব ক্ষমতা মির্জার হাতে দিয়ে ওই ক্যাফেতে সাধারণ একটা জীবন শুরু করেছিলাম। আর ঠিক তখনই তুমি আমার জীবনে এলে। আমি? হ্যাঁ, তুমি আমাকে বকতে, ধমক দিতে, আবার আমার সাধারণ ওয়েটার রূপটাকে ভালোবাসতে। তুমি আমাকে সেই জীবনটা দিয়েছিলে যে জীবনের স্বপ্ন আমি দেখতাম। তুমি আমাকে সত্যিকারের ফারাবি হিসেবে মেনে নিয়েছিলে। কিন্তু তুমি তো আড়ালে তোমার ওই ক্ষমতা ব্যবহার করতে। কারণ তোমাকে কেউ কষ্ট দেবে এটা আমি সহ্য করতে পারতাম না হৃদা। আমি দুনিয়ার কাছে সম্রাট হতে পারি, আমি ভয়ঙ্কর হতে পারি, কিন্তু তোমার কাছে আমি আজীবন তোমার সেই 300 টাকা রোজগারের ইনোসেন্ট বোকা ওয়েটার ফারাবি থাকতে চাই। প্লিজ আমাকে তোমার জীবন থেকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে ছাড়া মরে যাব।
ফারাবির এই গভীর সত্য আর ইমোশনাল কথাগুলো হৃদার ভেতরের সব ভয়, সব অভিযোগ এক নিমেষে ধুয়ে দেয়। সে বুঝতে পারে এই মানুষটা পুরো দুনিয়াকে নিজের পায়ের নিচে রাখতে পারে, কিন্তু তার ভালোবাসার কাছে সে কতটা অসহায়। তুমি একটা পাগল, একটা আস্ত পাগল। হৃদা আর নিজেকে ধরে রাখতে পারে না। সে দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে বসা ফারাবির বুকে আছড়ে পড়ে। ফারাবির শক্ত কাঁধ জড়িয়ে ধরে সে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। ফারাবিও তার এক হাত দিয়ে হৃদাকে নিজের পাঁজরের সাথে শক্ত করে জড়িয়ে নেয়। তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না ফারাবি, কখনো না। ফারাবি হৃদার চুলে চুমু খেয়ে বলে, কখনো না। আমার সাম্রাজ্যের একমাত্র রানী শুধু তুমি। তাদের এই ভালোবাসার দৃশ্য দেখে চারপাশে শ্যাডো স্কোয়াডের কমান্ডো মাফিয়া ডন এবং জেনারেল মির্জা তাদের অস্ত্র নামিয়ে নিঃশব্দে মাথা নিচু করে সম্মান জানায় তাদের সম্রাট এবং সম্রাজ্ঞীকে। ফ্যাক্টরির ভাঙা দরজা দিয়ে অন্ধকারের বুক চিরে সকালে নতুন সূর্য উঁকি দিতে শুরু করে। সূর্যের সেই সোনালি আলো ফারাবি এবং হৃদার গায়ে এসে পড়ে। সব রক্ত, সব মিথ্যা আর ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে আজ থেকে তাদের এই অবিশ্বাস্য রয়্যাল ভালোবাসার এক নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তো আপনাদের কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।